তার মানে কর্পাস লুটিয়াম কে বাঁচায় রাখতে হবে। কর্পাস লুটিয়াম মাস্ট লিভ, মাস্ট বি অ্যালাইভ। কর্পাস লুটিয়াম মাস্ট বি অ্যালাইভ, বাচ্চাটা ধরে রাখার জন্য। কর্পাস লুটিয়ামকে বাঁচায় রাখবে কে? কোথা থেকে কি আসবে? কোন হরমোন আসবে? শুনো, ইমপ্ল্যান্টেশন যখন হয়, আশা আমি ধরে নিতেছি সবাই পড়ছো বাসায়, এজন্য রিলেট করার চেষ্টা করতেছি। যারা পড়ো নাই তারা বুঝতে পারতেছো না, কিন্তু যারা পড়ছো তারা বোঝার চেষ্টা করো। শুনো, ইমপ্ল্যান্টেশন যখন হয় তখন সেখান থেকে বিটা এইচসিজি নামে একটা হরমোন আসে, বিটা হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন। যখন ইমপ্ল্যান্টেশন হয় সেখান থেকে তৈরি হয় বিটা হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন হরমোন। প্রেগন্যান্সি টেস্ট, বাসায় প্রেগনেন্ট কোনো যখনই প্রেগন্যান্সির কাগজপত্র দেখবা কারো, দেখবা এই হরমোনটা দেখে। এই হরমোন কাকে বাঁচায় রাখে জানো? কর্পাস লুটিয়ামকে। আরো 3 মাস বাঁচায় রাখে। কত মাস? 3 মাস। কর্পাস লুটিয়ামকে 3 মাস বাঁচায় রাখে। কর্পাস লুটিয়াম 3 মাস কি দিতে থাকে? ইস্ট্রোজেন প্রজেস্টেরন। বাচ্চাটা 3 মাস বড় হইতে থাকে। বাট কর্পাস লুটিয়াম সর্বোচ্চ 3 মাসই বাঁচতে পারে, কিন্তু বাচ্চা পেটে কয় মাস থাকে? 9 মাস। বাকি 6 মাস কে সাপোর্ট দিবে? ইস্ট্রোজেন প্রজেস্টেরনের। ততদিনে অমরা বা প্লাসেন্টা গঠিত হয়ে যাবে। বাকি 6 মাস সাপোর্ট দিবে। অর্থাৎ প্রেগন্যান্সি কন্টিনিউ করার জন্য আমার বডিতে থাকতে হবে ইস্ট্রোজেন প্রজেস্টেরন। প্রথম 3 মাস সেটা আসবে কর্পাস লুটিয়াম থেকে। কর্পাস লুটিয়ামকে বাঁচিয়ে রাখবে বিটা এইচসিজি হরমোন। পরের 6 মাস সেটা আসবে প্লাসেন্টা অথবা অমরা থেকে, যেটা গঠিত হয়ে যাবে 3 মাসের মধ্যে। বুঝতে পারছি? আচ্ছা, যাই হোক, মানব জীবনের ধারাবাহিকতা পড়ছো বা পরের সময় পেলে ওগুলো নিয়ে আলোচনা হবে। এখন আসো বোটানি। বোটানি তোমাদের কি কি চ্যাপ্টার হয়েছে এই পর্যন্ত প্রি মেডিকেলে? অণুজীব, ওকে। এরপরে আর কোনটা হয় নাই? ওকে, আচ্ছা। কোষ বিভাজন হয় নাই, উদ্ভিদ প্রজনন হয় নাই, 5 থেকে 10 পর্যন্ত একটাও হয় নাই, নগ্নবীজ আবৃতবীজ টিস্যুতন্ত্র, ওটা পরের সপ্তাহে হবে বোধহয়। ওকে, এখন শুনো, এই প্লিজ, বোটানির পিওর বোটানির চ্যাপ্টার কোনগুলা? পিওর উদ্ভিদ বিজ্ঞান, বোটানি পিওর, চ্যাপ্টার 5 থেকে চ্যাপ্টার 12 পর্যন্ত। চ্যাপ্টার 5 থেকে চ্যাপ্টার 12 পর্যন্ত। চ্যাপ্টার 1 দেখো, চ্যাপ্টার 1 এর মধ্যে কি লেখা আছে? কোষ ও কোষের গঠন। সেটা উদ্ভিদ প্রাণী দুইজনের জন্যই সমান। চ্যাপ্টার 2 কি? কোষ বিভাজন। সেটা উদ্ভিদ প্রাণী দুইজনের জন্যই সমান। চ্যাপ্টার 3 কি? কোষ রসায়ন। সেটা সারা পৃথিবীর জন্যই সমান। চ্যাপ্টার 4 কি? অণুজীব, বেসিক্যালি প্রাণী, ঢুকানো হয়েছে উদ্ভিদের মধ্যে। চ্যাপ্টার 5 কি? শৈবাল ছত্রাক। এখান থেকে আমাদের বোটানির মেইন পড়া শুরু, উদ্ভিদ জগৎ নিয়ে পড়া শুরু। এখন চ্যাপ্টার 5 থেকে চ্যাপ্টার 10 পর্যন্ত যেই চ্যাপ্টারগুলো আছে সেগুলা তোমার কাছে মনে হবে হ্যাপহ্যাজার্ড, কেমন জানি, উদ্ভিদের এত বৈশিষ্ট্য কেন মিলে না কেন একটার সাথে আরেকটা, এরকম কিছু ঝামেলা আছে। সেই ঝামেলাটা কারণ হচ্ছে কি, উদ্ভিদ বিজ্ঞানের পৃথিবীর সকল উদ্ভিদের কোনো ক্লাসিফিকেশন তোমাদের কোনো চ্যাপ্টারে দেয় নাই। প্রাণী জগতের একটা ক্লাসিফিকেশন তোমরা পড়ছো, পরিফেরা অনুন্নত, নিডারি আর একটু উন্নত, প্লাটিহেলমিনথেস আরো উন্নত, এগুলো পড়ছো। কে দ্বিস্তরী, কে ত্রিস্তরী, কার সিলোম আছে, কার সিলোম নাই, সবগুলাই তোমরা জানো, কারণ এই জিনিসটা তোমাদের সিলেবাসে আছে প্রাণী জগতের। বাট পৃথিবীর উদ্ভিদ জগতের কি অবস্থা এটা কোনো চ্যাপ্টারে দেওয়া নাই। এই জন্য গাছ নিয়ে পড়তে গেলে খারাপ লাগে যে কি পড়তেছি, মিলে না কেন কোনো কিছু। কথা বুঝতে পারছি? সো বোটানিতে আগে জানতে হবে ওদের ক্লাসিফিকেশনের কি অবস্থা। এটা জানলে এই যে আমি বললাম চ্যাপ্টার 5 থেকে পিওর বোটানি শুরু, 5 থেকে 10 পর্যন্ত যে বিষয়গুলো আছে সেগুলো ইজি লাগবে। আসো সেদিকে আগে যাব। এখন মার্গুলিসের পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস নাম শুনছি সবাই, 5 কিংডম ক্লাসিফিকেশন, 9-10 পড়ছো, এসএসসির বোর্ড প্রশ্ন ছিল সেখান থেকে। তো বিজ্ঞানী মার্গুলিস এবং হুইটটেকার পৃথিবীর কাদেরকে নিয়ে পড়ালেখা করছে? উদ্ভিদ নাকি প্রাণী? বিজ্ঞানী মার্গুলিস এবং হুইটটেকার 5 কিংডম ক্লাসিফিকেশন যেটা, সেটা উদ্ভিদ নাকি প্রাণী? অ্যান্সার হচ্ছে সব। পৃথিবীতে যারা যে বেঁচে আছে অর্থাৎ জীবজগৎ। আসো সেটা আগে একটু দেখো, সেটা আগে দেখো। এই দিকে এখান থেকে আমাদের পড়া শুরু করি। আসো দেখো, পৃথিবীতে বিজ্ঞানী মার্গুলিস এবং হুইটটেকার সর্বপ্রথম ক্লাসিফিকেশনের যে বিষয়টা সেটা হচ্ছে যে নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে, তাই না? যে পৃথিবীতে যারা জীবিত আছে সবারই কি আছে? কোষ আছে, সবারই নিউক্লিয়াস আছে। যাদের নিউক্লিয়াস সুগঠিত নয় তাদেরকে
কিসের মধ্যে রাখা হয়েছে? প্রোক্যারিওটা। আর যাদের নিউক্লিয়াস সুগঠিত তাদেরকে কিসের মধ্যে রাখা হয়েছে? ইউক্যারিওটা। এগুলার ক্যাটাগরি কি? প্রোক্যারিওটা কি রাজ্য নাকি অধিরাজ্য? অধিরাজ্য। কিংডম নাকি সুপার কিংডম? সুপার কিংডম। অর্থাৎ এটা সুপার কিংডম 1, এটা সুপার কিংডম 2। সুপার কিংডম 1 এর আন্ডারে কিংডম আছে কয়টা? একটা, মনেরা। আর সুপার কিংডম 2 যেটা ইউক্যারিওটা প্রকৃতকোষী, তার আন্ডারে কিংডম কয়টা আছে? 4টা। এখন কেন এখানে একটা কিংডম আর কেন এখানে 4টা কিংডম? কেন বিজ্ঞানীরা, কেন মার্গুলসেল এবং হুইটটেকার কেন এখানে 4টা ভাগে ভাগ করলো ইউক্যারিওটদেরকে? আর কিসের সংখ্যায় বেশি? একটা কারণ হচ্ছে কি, প্রোক্যারিওটদের সংখ্যা কম, ভ্যারিয়েশন কম, বৈচিত্র্য কম, তাদেরকে সবাইকে একটার মধ্যে আলোচনা করা যায়। কিন্তু ইউক্যারিওট যারা আছে, দেখো ইউক্যারিওটের মধ্যে কি আমরাও আছি, বাঘও আছে, মাছও আছে, আম গাছও আছে ইউক্যারিওটদের মধ্যে। তাহলে কি ইউক্যারিওটদের কি ভ্যারিয়েশন বেশি? সেই জন্য এরা 4 ভাগে বিভক্ত। বিজ্ঞানীরা 4টা রাজ্যে ভাগ করছে সুবিধার জন্য। বুঝতে পারছি? এখন আসো, প্রোক্যারিওটের যে কিংডম সেটা হচ্ছে মনেরা। মনেরা রাজ্যের সদস্যের নাম বলো এখন, এটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ব্যাকটেরিয়া, আর কিছু কি বলতে চাও? ব্যাকটেরিয়া আর ব্লুগি অ্যালগি মানেই সায়ানোব্যাকটেরিয়া। ব্লু গ্রিন অ্যালগি মানে কি? সায়ানোব্যাকটেরিয়া। আর কি কিছু আসবে? সায়ানোব্যাকটেরিয়ার অপর নামই ব্লু গ্রিন অ্যালগি। আর কি কিছু আসবে মনে রায়? সর্বোচ্চ তুমি আনতে পারো আর কি ব্যাকটেরিয়াকে? সর্বোচ্চ তুমি আনতে পারো আর কি ব্যাকটেরিয়াকে? সর্বোচ্চ। অর্থাৎ পৃথিবীর যে ব্যাকটেরিয়া শ্রেণী আছে শুধুমাত্র তারাই হচ্ছে মনেরা রাজ্যের সদস্য। এখানে কোনো অ্যামিবাও নাই, এখানে কোনো শৈবালও নাই, এখানে কোনো ছত্রাকও নাই, এখানে আর কিছুই নাই। অ্যাডমিশন পর্যন্ত মনে রাখবা, মনেরা রাজ্যের সদস্য তোমাদের পরীক্ষায় দিবে ব্যাকটেরিয়াই শুধু। তাছাড়া যদি কঠিন হয় সর্বোচ্চ সায়ানোব্যাকটেরিয়া আর আর্কি ব্যাকটেরিয়া পর্যন্ত এক্সপ্যান্ড করবে, এর চেয়ে বেশি কিছু না। বুঝতে পারছি? জাস্ট এই 3টা শ্রেণীর জীবই হচ্ছে পৃথিবীর মনেরা রাজ্যের সদস্য, আর কেউ না। ব্যাকটেরিয়া বা ইউব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া আর হচ্ছে কি আর্কি ব্যাকটেরিয়া। ক্লিয়ার? ওকে, মনেরা রাজ্য আর যত যাই যে কিছুই বলুক আর কোনো কিছুই এখানে ঢুকবে না। ওকে, মনে থাকে যেন। এখন আসো এইবার ইউক্যারিওটা। ইউক্যারিওটাদের এত ভাগে ভাগ কেন করা হইল? কারণ এদের মধ্যে ভেরিয়েশন অনেক বেশি। কিরকম? ফার্স্টে আসো প্রোটিস্টা। প্রোটিস্টা পড়ার আগে বুঝতে হবে আমরা কি এককোষী জীব নাকি বহুকোষী জীব? বহুকোষী জীব। আমার দেহ থেকে যদি একটা কোষ খোলা হয়, একটা কোষ খুলে যদি ছেড়ে দেওয়া হয় প্রকৃতিতে, বাঁচতে পারবে? পারবে না। কেন বাঁচতে পারবে না? অক্সিজেন নাই, পুষ্টি নাই, বর্জ্য পদার্থ বের করার কোনো রাস্তা নাই। এগুলোর জন্য কি রক্তের উপর নির্ভরশীল থাকে না কোষ? রক্তের দিকে তাকায় থাকে। আমাদের কোষগুলা কার দিকে তাকায় আছে? রক্তের দিকে। যে রক্ত কখন অক্সিজেন আর পুষ্টি নিয়ে আসবে, রক্ত কখন আমার বর্জ্য পদার্থগুলোকে বের করে নিয়ে যাবে, কার উপর ডিপেন্ডেন্ট? আমাদের কোষগুলা রক্তের ওপর। রক্ত আবার কার উপর ডিপেন্ডেন্ট? ফুসফুসের উপর ডিপেন্ডেন্ট। রক্ত ফুসফুসের দিকে তাকায় থাকে, ফুসফুস কখন আমাকে অক্সিজেন দিবে। রক্ত পুষ্টির জন্য ক্ষুদ্রান্তের দিকে তাকায় থাকে, যে এই লোকটা কখন খাবে, ক্ষুদ্রান্ত দিয়ে কখন খাবার আসবে, রক্ত এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে। আমাদের বডিতে এই যে বহুকোষী একটা সিনক্রোনাইজেশন থাকে, একটা কোষ আরেকটা কোষকে ছাড়া বাঁচতে পারে না। লিভারকে ছাড়া ব্রেন বাঁচবে না, ব্রেনকে ছাড়া লিভার বাঁচবে না, পাকস্থলী ছাড়া ব্রেন বাঁচবে না, ব্রেনকে ছাড়া পাকস্থলী বাঁচবে না। আমরা হইলাম বহুকোষী জীব। বাট পৃথিবীতে এমন কিছু জীব আছে যারা একটা কোষ হিসেবেই সে প্রকৃতিতে বেঁচে আছে, একটা কোষ হিসেবে। এই একটা কোষ দিয়েই সে রেচন সম্পন্ন করে, শ্বসন সম্পন্ন করে, খাদ্য গ্রহণ করে, পুষ্টিক্রিয়া সম্পন্ন করে, জনন সম্পন্ন করে। একটা কোষ দিয়েই সে চলাফেরা করে, একটা কোষ নিয়ে সে প্রকৃতিতে বেঁচে আছে। এরাই হচ্ছে পৃথিবীর প্রোটিস্টা অথবা প্রোটোজোয়ান জীব। এরাই হচ্ছে পৃথিবীর প্রোটিস্টা অথবা প্রোটোজোয়ান জীব। অর্থাৎ প্রোটিস্টা জীব হচ্ছে তারা যারা হচ্ছে বেসিক্যালি কি এককোষী, একটা কোষ নিয়ে তারা জীবন ধারণ করতেছে। আমার কথা বুঝতে পারছি? তাহলে প্রোটিস্টান, সাগরের পানিতে যে প্রোটিস্টান বা প্রোটোজোয়ান জীবাণু থাকে তারা বেসিক্যালি কয় কোষী? এককোষী। এবং তারা কি আদিকোষী নাকি প্রকৃতকোষী? প্রকৃতকোষী। এরাই হচ্ছে প্রোটিস্টান জীব।
বুঝতে পারছি? বেসিক কথা সেটা হচ্ছে এককোষী, একটা কোষ নিয়ে সে প্রকৃতিতে জীবন ধারণ করতেছে। এখন তোমরা এটার উদাহরণ বলো, প্রোটিস্টার উদাহরণ। অ্যামিবা, এই যে আঁকছি, ছোটবেলায় অ্যামিবার ছবি এইভাবে আঁকছো না? তাইলে একটা উদাহরণ খুবই ইম্পর্টেন্ট হচ্ছে অ্যামিবা। অ্যামিবা জানা থাকতে হবে, অ্যামিবা একটা প্রোটিস্টান জীব। আর ডায়াটম, 9 10 এ ডায়াটম পড়ছো, যেটা একটা শৈবাল, এককোষী শৈবাল, তাই না? এককোষী ডায়াটম, ওকে ডায়াটম। আর স্পাইরোগাইরা, হ্যাঁ স্পাইরোগাইরাও হয়, ঠিক আছে স্পাইরোগাইরা। আর আমি জানতে চাচ্ছি তোমাদের কারিকুলামে একটা জিনিসের নাম দেওয়া আছে যেটা প্রোটিস্টার অন্তর্গত, তোমাদের এইচএসসির কারিকুলামে আছে, সেটার নাম শুনতে চাচ্ছি। ম্যালেরিয়া জীবাণু, ভেরি গুড। প্লাজমোডিয়াম, প্লাজমোডিয়াম কি স্পোরোজয়েড দশা? মশা কামড় দিলে স্পোরোজয়েড দশা ভিতরে ঢুকে, সেই স্পোরোজয়েড দশা হচ্ছে একটা এককোষী জিনিস, এককোষী জীবাণু, এককোষী এবং প্রকৃতিকোষী জীবাণু। অর্থাৎ প্রোটিস্টার উদাহরণ আরেকটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, প্লাজমোডিয়াম। বোটানিতে চ্যাপ্টার খুললেই তোমরা দেখতে পারবা প্লাজমোডিয়ামের কিংডমের নাম কি দেওয়া আছে? প্রোটিস্টা, ঠিক আছে ওকে। তাহলে দেখো বিজ্ঞানীরা ইউক্যারিওটদের জন্য এককোষীদের আলাদা করে দেওয়া হয়েছে, প্রোটিস্টারা তোমরা এককোষী, প্রোটিস্টারা এককোষী। তাহলে এরা তিনজন কি? বহুকোষী। এই যে এককোষীকে আলাদা করে দেওয়া হয়েছে, সেই জন্য এরা তিনজন হচ্ছে কি? বহুকোষী। বুঝো এদের কাহিনী, বুঝো বহুকোষী। এইবার এই তিনজনের মধ্যে কেন আবার ভাগ হইল? এরা সবাই বহুকোষী, একসাথে হইলেই পারতো, এদেরকে কেন আলাদা করা হইল? আলাদা করা হয়েছে এদের জীবন ধারণের পদ্ধতির ভিত্তিতে। যেমন আমি যদি দুইটা বৈশিষ্ট্য টার্গেট করি, খাদ্য তৈরি আর চলন। অ্যানিমালিয়া, প্রাণী যারা, খাদ্য কি তৈরি করতে পারে? না, কিন্তু কি করতে পারে? চলতে পারে। প্লান্টি, উদ্ভিদ, খাদ্য তৈরি করতে পারে কিন্তু কি করতে পারে না? চলতে পারে না। ফানজাই বা ছত্রাক অথবা ফাঙ্গাস, এরা পৃথিবীর এমন এক জিনিস, এরা খাদ্যও তৈরি করতে পারে না, এরা চলতেও পারে না। পৃথিবীর মোস্ট মানে নিরীহতম বলতে যেই জীব বুঝায় সে হচ্ছে এই ফানজাই, যে এক জায়গায় দাঁড়ায় থাকে, নড়াচড়া করতে পারে না, খাদ্য তৈরি করতে পারে না। এখন দূরে হাইটা হাইটা যে খাদ্য সংগ্রহ করবে সেই ক্ষমতাও কার নাই? ফাঙ্গাস বা ছত্রাকের নাই। অন্য যত জীবই দেখো যে কোনো একটা পজিটিভ পয়েন্ট আছে। গাছ এক জায়গায় দাঁড়ায় আছে 70 বছর, 80 বছর, 200 বছর, কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করে নিচ্ছে। আবার আমরা খাদ্য তৈরি করতে পারি না, কিন্তু ঘুরে ঘুরে কি খাদ্য সংগ্রহ করতে পারি, চলন আমাদের আছে। আমার কথা কি বুঝতে পারছো? সো এই যে একটা আজব জিনিস, বিজ্ঞানীরা এটাকে আলাদা জায়গায় রাখছে, ফানজাই, এ আলাদা থাক। এর খাদ্য পজিটিভ, খাদ্য তৈরি করতে পারে না, চলনও নাই। আবার এদের কি খাদ্য আছে, চলন নাই। অ্যানিমেল এর কি আছে? খাদ্য নাই, চলন আছে। এই সব বৈশিষ্ট্যের কারণে বিজ্ঞানীরা পড়ার সুবিধার জন্য 4টা রাজ্যে ভাগ করে নিছে ইউক্যারিওটদের। আমার কথা ক্লিয়ার? ওকে। অ্যানিমালিয়ার মধ্যে কি কি আছে? পর্ব কয়টা আছে? 9টা মেজর পর্ব, আর বাকিগুলো কি মাইনর পর্ব? আচ্ছা, অ্যানিমালিয়ার মধ্যেই তোমরা পড়ো, অ্যানিমালিয়ার মধ্যে আছে পরিফেরা থেকে কি পর্যন্ত? করডাটা পর্যন্ত, সেটা অ্যানিমালিয়ার অন্তর্ভুক্ত। বুঝতে পারছি? অর্থাৎ ওইগুলা কি? ফাইলাম। শ্রেণী জগতে সবচেয়ে উপরের ধাপ কি? কিংডম। কিংডমের পর কি? ফাইলাম। পরিফেরা থেকে করডাটা পর্যন্ত সবার কিংডমের নাম খেয়াল করবা, কি লেখা আছে? অ্যানিমালিয়া। বুঝতে পারছি? আচ্ছা, এখন একটা প্রশ্ন করি তোমাদেরকে, সেটা হচ্ছে যে এমন কিছুর নাম কি বলতে পারবা যে একই সাথে চলন আছে এবং একই সাথে খাদ্য তৈরি করতে পারে? সায়ানোব্যাকটেরিয়া। সায়ানোব্যাকটেরিয়া পৃথিবীর সবচেয়ে স্ট্রংগেস্ট অর্গানিজম আমার কাছে মনে হয়, যার 2টা ক্ষমতাই আছে, যে চলতেও পারে প্রকৃতিতে এবং চলার সাথে সাথে সে কি খাদ্য তৈরি করতে পারে। আমরা পড়বো সেটা আস্তে আস্তে। নীলাভ সায়ানোব্যাকটেরিয়া সামনে আছে। বুঝতে পারছি? এর 2টা জিনিসই পজিটিভ, চলনও পজিটিভ, খাদ্যও পজিটিভ। বাট কিসের মধ্যে পড়ছে? সায়ানোব্যাকটেরিয়া মনেরার মধ্যে পড়ছে, আদিকোষীয়। এইটা ওর একটা নেগেটিভ পয়েন্ট, আর সবকিছু পজিটিভ। কথা বুঝতে পারছি? ওকে, ঠিক আছে। আচ্ছা, ভাইরাস কোথায় আছে? আমরা যত কিছু বললাম, ভাইরাস অকোষীয়, অর্থাৎ মার্গুলিসের শ্রেণীবিন্যাসে ভাইরাস নাই। কারণ মার্গুলিস টার্গেট করছে কাকে? নিউক্লিয়াসকে। নিউক্লিয়াস যার ভালো তাকে রাখছে ইউক্যারিওটে, যার খারাপ বা সুগঠিত নয় তাকে কিসে রাখছে? প্রোক্যারিওটে। এন্ড ভাইরাসের তো কোনো নিউক্লিয়াসই নেই, তাকে কোথায় স্থান দিবে? সো মার্গুলিসের শ্রেণীবিন্যাসে ভাইরাসের কোনো অবস্থান নেই। ঠিক আছে, ওকে। এবার আসো, এইটা গেল আমাদের সমগ্র জীবজগৎ। এখন আমরা আজকে পড়বো হচ্ছে বোটানি নিয়ে পড়বো। মার্গুলিস এবং হুইটেকার জীবজগৎ নিয়ে আলোচনা করছে,
এবার তোমরা আমাকে বলো বোটানি বা উদ্ভিদ জগৎ নিয়ে কোন বিজ্ঞানীর নাম সামনে আসে বেশি? আছে মোটামুটি। প্ল্যান্ট ফিজিওলজিতেও একজন আবিষ্কারককে, প্ল্যান্ট ফিজিওলজি স্টিফেন হেলস, সে ফিজিওলজি নিয়ে বলছে। কিন্তু উদ্ভিদ জগতের শ্রেণীবিন্যাস, এই যে শ্রেণীবিন্যাস যে বিষয়টা, যে টপিকটা, যে সারা পৃথিবীর সবাইকে ক্লাসিফাই করা, এই বিষয়টা নিয়ে অবদান যাদের বেশি, তোমরা নাম জানো, হয়তো বের হইতেছে না মুখ দিয়ে, সেটা হচ্ছে বেনথাম এবং হুকার। বেনথাম এবং হুকার শুনছো কোনো না কোনো এক সময়, বা বই পড়তে গেলে পাইছো। উদ্ভিদ বিজ্ঞানের শ্রেণীবিন্যাসে সবচেয়ে বেশি অবদান হচ্ছে দুইজনের, বেনথাম এবং হুকার। শ্রেণীবিন্যাসের কথা বলছি আমি, ফিজিওলজির কথা বলি নাই। একটা গাছের মধ্যে কি কি প্রসেস চলে, ফিজিওলজি যেটা, সেটা আবিষ্কার করছে স্টিফেন হেলস। গাছের ভিতরে কি চলে, কিন্তু গাছের যে শ্রেণীবিন্যাস আছে সেটা নিয়ে কার কার অবদান বেশি? বেনথাম এবং হুকার। আসো দেখি, এটা আমাদের নিউক্লিয়াস, বোটানি নিউক্লিয়াস, ওনাদের কাজ ধরতে পারলে বোটানি অনেক ইজি আমাদের জন্য। আসো দেখি। পৃথিবীর সব উদ্ভিদে কি ফুল হয়? না, কিছু কিছু আছে পুষ্পক, সপুষ্পক উদ্ভিদ, কিছু কিছু আছে কি অপুষ্পক উদ্ভিদ। আসো এই জিনিসটাকে একটু টার্গেট করি। তাহলে আমি দুই ধরনের উদ্ভিদ আঁকলাম, এখানে ফুল আছে সপুষ্পক, আর এখানে ফুল নাই অপুষ্পক। এবার ফুল থাকার কারণে ওর লাভ কি, আর ফুল না থাকার কারণে ওর ক্ষতি কি? অর্থাৎ আমার কোশ্চেন হচ্ছে যে ফাংশন অফ ফ্লাওয়ার কি, ফুলের কাজ কি একটা গাছে? ফুলের একমাত্র কাজ হচ্ছে রিপ্রোডাকশন, ওই যে পরাগায়ন বা রিপ্রোডাকশন যাই বলো। গাছের পার্সপেক্টিভে চিন্তা করো যে গাছের কোন পার্টের কাজ কি? মূলের কাজ কি গাছের? পানি এবং খনিজ লবণ শোষণ। খাদ্য কখনোই বলবা না, কারণ গাছ খাবার নিজেই তৈরি করে। পানি এবং খনিজ লবণ শোষণ। গাছ কি খাদ্য তৈরি করে নাকি শোষণ করে? তৈরি করে। নিচ থেকে যেটা শোষণ করে সেটা হচ্ছে কাঁচামাল, কাঁচামাল শোষণ করে গাছ, খাদ্য কখনোই শোষণ করে না, এটা খেয়াল রাখতে হবে। আমরা কি শোষণ করি? খাদ্য গ্রহণ করি, কিন্তু উদ্ভিদ কি গ্রহণ করে? কাঁচামাল গ্রহণ করে। যাই হোক, তাহলে মূলের কাজ হচ্ছে কাঁচামাল গ্রহণ। কাণ্ডের কাজ কি? উপরের দিকে উঠানো এবং সাপোর্ট দেওয়া, দাঁড়ায় থাকার জন্য। পাতার কাজ কি উদ্ভিদের জন্য? খাদ্যটা তৈরি করা, প্লাস প্রচ্ছদন ঘটানো। দুইটা কাজ বেশি ইম্পর্টেন্ট, খাদ্য তৈরি এবং প্রচ্ছদন। আর ফুলের কাজ কি উদ্ভিদের জন্য? অ্যান্সার হচ্ছে জনন বা রিপ্রোডাকশন। গাছকে কি বংশ বিস্তার করতে হবে না? সেই কাজটা হচ্ছে ফুলের আন্ডারে, ফুলকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ এরা যৌন জননটা অনেক ভালো মতো সম্পন্ন করতে পারে, যেহেতু এদের কাছে কি আছে? ফুল আছে, সপুষ্পক উদ্ভিদ। কিন্তু এই গাছগুলা খুব ভালো মতো যৌন জনন সম্পন্ন করতে পারে না, কারণ ওদের কাছে কিসের অভাব? ফুলের অভাব। কথা বুঝতে পারছি? এখন তুমি একটু চিন্তা করো, তুমি প্রকৃতিতে দুইটা উদ্ভিদের দিকে তাকাইলা, কাদের জনন তোমার কাছে স্পষ্টভাবে বোঝা যাবে? সপুষ্পক। সপুষ্পকের জননটা তোমার কাছে স্পষ্টভাবে দেখা যাবে। তুমি দেখলা যে এই ফুল থেকে আরেকটা ফুলে মৌমাছি উড়ে গেল, তোমার মাথায় কি খেলা করবে? ওই যে যৌন জনন ঘটতেছে, পরাগায়ন হচ্ছে, মাথায় ক্যাচ করবে এগুলা। কিন্তু তুমি এইটার দিকে 100 বছর তাকায় থাকলেও কোনো মৌমাছি এসে বসবে এটার উপরে? না। কোনো পাখি এসে এখানে ফল খাইতে আসবে? না। এই গাছগুলা একটু অবহেলিত টাইপের, এদের জননটা আড়ালে ঘটে, প্রকৃতির আড়ালে ঘটে, খুব একটা খোলামেলা না। কথা বুঝতে পারছি? অর্থাৎ এদের জনন হচ্ছে হিডেন। কথা বুঝো, এদের জনন হচ্ছে হিডেন, আর এদের জনন হচ্ছে এক্সপোজড। বিজ্ঞানীদের কাছে, আমাদের কাছে এক্সপোজড। জননটা দেখা যায় ভালো মতো, ক্লিয়ারলি অবজারভেবল, ভিজিবল বেশি। হিডেনের গ্রিক নাম হচ্ছে ক্রিপ্টো, আর এক্সপোজডের নাম হচ্ছে ফেনারো। দেখো, হিডেন কি? ক্রিপ্টো। আর এক্সপোজড কি? ফেনারো। জনন হচ্ছে গ্যামিয়া, জনন হচ্ছে গ্যামিয়া। সো যারা সপুষ্পক তাদের শ্রেণীর নাম কি? ফেনারোগ্যামিয়া। নাম কি? ফেনারোগ্যামিয়া। আর পৃথিবীতে যারা অপুষ্পক তাদের শ্রেণীর নাম কি? ক্রিপ্টোগ্যামিয়া। নাম কি? ক্রিপ্টোগ্যামিয়া। খুবই ইম্পর্টেন্ট, একদম বেসিক জায়গা এগুলা। পৃথিবীর উদ্ভিদ রাজি দুই ভাগে বিভক্ত, ক্রিপ্টোগ্যামিয়া আর কি? ফেনারোগ্যামিয়া। ক্রিপ্টোগ্যামিয়া হচ্ছে অপুষ্পক উদ্ভিদ, এদের জনন ভালো মতো দেখা যায় না। আর ফেনারোগ্যামিয়া হচ্ছে সপুষ্পক উদ্ভিদ, এদের জননটা খুব ক্লিয়ার। ঠিক আছে? এখন বীজ কাদের হবে বলো তো? সপুষ্পকের। ফুলের ডিম্বক
নিষেকের পরে বীজে পরিণত হয়। এর ফুল নাই, এর কখনো কি তৈরি হবে না, বীজ তৈরি হবে না। সো অপুষ্পকের সাথে এখানে আরেকটা কথা অ্যাড হবে, সেটা হচ্ছে বীজহীন। আর সপুষ্পকের সাথে আরেকটা কথা অ্যাড হবে, সেটা হচ্ছে কি স্ববীজী, বীজ উৎপাদনকারী বা স্ববীজী। অর্থাৎ পৃথিবীর ফেনোরোগামিয়া হচ্ছে তারা যারা সপুষ্পক এবং স্ববীজী, পৃথিবীর ক্রিপ্টোগামিয়া হচ্ছে তারা যারা অপুষ্পক এবং বীজহীন বা অবীজী। আমার কথা কি বুঝতে পারছি? এইবার দেখো বেসিক জিনিস ক্লিয়ার। এবার এই ক্লাসিফিকেশনটা দেখো, বেন্থ এবং হুকারের ক্লাসিফিকেশন। এবার আসো, উদ্ভিদ জগৎ কয় ভাগে বিভক্ত? দুই ভাগে, ক্রিপ্টোগামিয়া আর কি ফেনোরোগামিয়া। শুক্রাণু কি বহু ফ্লাজেলা যুক্ত, লেখা ছিল না এটা? দুইজনেরই স্পোরোফাইট জাতীয় উদ্ভিদ, দুইজনেরই পাতা পক্ষল যৌগিক, দুইজনেরই মুকুল অবস্থায় সার্সিনেট ভার্নেশন বিদ্যমান। সাইকাসের টেরিসের মিল আছে না 5টা? এইবার দেখো সাইকাস আছে এইখানে আর টেরিস আছে কিসে? টেরিডোফাইটায়। তাহলে দুইজনের শুক্রাণু কি বহু ফ্লাজেলা যুক্ত, এদের মধ্যে টোটাল 5টা মিল আছে। আমরাও যা বুঝলাম টেরিডোফাইটা আর নগ্নবীজি খুবই কাছাকাছি উদ্ভিদ, একজনের কাছে ফুল নাই আরেকজনের কাছে ফুল আছে। ঠিক আছে, সাইকাসকে পানফার্ম বলা হয়। এবার বলো আবৃতবীজের উদ্ভিদের শুক্রাণুতে ফ্লাজেলা সংখ্যা কি হবে? নাই। ভেরি গুড, ভেরি গুড। আবৃতবীজের শুক্রাণুতে কোনো ফ্লাজেলা নাই, অনেক উন্নত, এতই উন্নত যে ফ্লাজেলাই নাই। তাহলে কিভাবে যায় শুক্রাণু ডিম্বাণুর কাছে? পরাগায়ন বাহকের মাধ্যমে প্লাস কেমোট্যাক্সিস প্রক্রিয়ায়। অধ্যায় 10 যখন পড়বা তারপরে বুঝতে পারবা। এই উদ্ভিদ জগৎ বুঝছো? এটাই বেসিক। শৈবাল ছত্রাকের ব্রায়োফাইটা টেরিডোফাইটা 4টা চ্যাপ্টারের বেসিক জিনিস আমাদের হয়ে গেছে। এবার জাস্ট দেখাই দিব, বাসায় যা মুখস্থ কি কি করবা ওইদিকে একটু আগাবো, কিছু জিনিস বুঝাবো আর। ঠিক আছে, ওকে। এখন আসো, তো ফার্স্টে শৈবাল সম্পর্কে আরেকটু কথা বলি। শৈবাল শুরু করবো এখন, আরেকটু কথা বলি। সেটা হচ্ছে যে এখানে দেখো, এখান থেকে শৈবালের কি কি বৈশিষ্ট্য আমরা বের করতে পারি, এক্সট্রাক্ট করো শৈবালের বৈশিষ্ট্যগুলা। শৈবাল কি এখানে আছে না? তার মানে শুরু থেকে আসো। শৈবাল কি হবে? বীজহীন অপুষ্পক উদ্ভিদ। শৈবালের নির্দিষ্ট মূল কাণ্ড পাতা নেই, এজন্যই থ্যালোফাইটা। আর শৈবাল নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। ওকে, আচ্ছা। তার মানে শালক সংশ্লেষণ নিজের খাদ্য যারা নিজে তৈরি করে তাদেরকে কি বলে? অটোট্রফিক নাকি হেটারোট্রফিক? অটোট্রফিক, অটোট্রফিক। তার মানে শৈবাল অটোট্রফিক। এবার এখান থেকে আসো আমরা শৈবালকে এক্সট্রাক্ট করি। এবারে কোথায় আছে? আগে একটা কথা বলি, তাইলে তোমরা বলতে পারবা। পৃথিবীর অধিকাংশ শৈবাল এককোষী এবং প্রকৃতকোষী। তাহলে শৈবাল কোথায় পড়ছে? প্রোটিস্টা। অধিকাংশ শৈবাল এককোষী এবং প্রকৃতকোষী, যেমন স্পাইরোগাইরা, যেমন ক্ল্যামাইডোমোনাস, যেমন প্রোক্লোরোকক্কাস, যেমন জুক্লোরেলা। জুক্লোরেলা পড়ছো না? এককোষী সবুজ শৈবাল, হাইড্রার সাথে মিথজীবী অবস্থান করে। জুক্লোরেলা এককোষী সবুজ শৈবাল। তার মানে পৃথিবীর অধিকাংশ শৈবাল কিসের মধ্যে পড়ছে? প্রোটিস্টা। কিছু কিছু শৈবাল একটু বেশি উন্নত, তারা কিসের মধ্যে পড়বে? প্লান্টি। বড় বড় উদ্ভিদের সাথে একটু বাড়ি খায় তারা। কথা বুঝতে পারছি? আম গাছের সাথে একটু মিল আছে বেশি, তারা প্লান্টির মধ্যে পড়বে। কিন্তু অধিকাংশ শৈবাল অনুন্নত, যারা কিসের মধ্যে পড়বে? প্রোটিস্টার মধ্যে। কথা বুঝতে পারছি? আর আমরা এখানে যারা পড়তেছি, এখানে যতটা উদ্ভিদ আছে সকলেরই কোষ প্রাচীর আছে। সকলের কোষ প্রাচীর কি নির্মিত? সেলুলোজ নির্মিত। কিন্তু একজন বাদে, ছত্রাকের কোষ প্রাচীর কি নির্মিত? কাইটিন নির্মিত। ঠিক আছে, কোষ প্রাচীর সেলুলোজের পার্সেন্টেজ কত? কোষ প্রাচীরের সেলুলোজের পার্সেন্টেজ কত? 40%। তাহলে বাকি 60% কি কি থাকে কোষ প্রাচীরে? হেমিসেলুলোজ কত পার্সেন্ট? 20%। পেকটিন কত পার্সেন্ট? 30%। গ্লাইকোপ্রোটিন কত পার্সেন্ট? 10%। টোটাল কোষ প্রাচীর হচ্ছে 100%। সেলুলোজ কত? 40। হেমিসেলুলোজ কত? 20। পেকটিন কত? 30। গ্লাইকোপ্রোটিন কত? 10। কোনটার পার্সেন্টেজ বেশি তাহলে কোষ প্রাচীরে? সেলুলোজ। সেই জন্য সেলুলোজকে কোষ প্রাচীরে কি বলা হয়? প্রধান উপাদান, প্রধান গাঠনিক উপাদান। কিন্তু মধ্য পর্দায় কি সেলুলোজ থাকে? না। মধ্য পর্দায় কি থাকে? পেকটিক অ্যাসিড বেশি থাকে। সাইটোপ্লাজম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট, গোলজি বডি থেকে আসা পেকটিন জাতীয় ভেসিকলস মিলে মধ্যপ্রাচীর সৃষ্টি করে। তাহলে সেলুলোজ কোন প্রাচীরে থাকে? কোষ প্রাচীরের কোন কোন লেয়ারে থাকে? প্রাইমারি প্রাচীরে। প্রাইমারি প্রাচীরে সেলুলোজ থাকে, সেখান থেকে কোষ প্রাচীরের প্রধান উপাদান কি হইছে? সেলুলোজ হইছে। ওকে, বাদ। এখন আসো, তাহলে শৈবালের এই বৈশিষ্ট্যগুলো দেখো। আমরা কি দেখছি? শৈবাল শালক সংশ্লেষণকারী, শৈবাল অটোট্রফিক।
শৈবাল সুকেন্দ্রিক, ইউক্যারিওটের মধ্যে প্রোটিস্টার মধ্যে পড়ছে না, তার মানে কি সুকেন্দ্রিক ইউক্যারিওট। সমাঙ্গদেহী মানে থ্যালোফাইটা, নির্দিষ্ট মূলকাণ্ড পাতা নাই। অপুষ্পক এবং অবীজী ক্রিপ্টোগামিয়ার মধ্যে শৈবাল। অভাস্কুলার, নির্দিষ্ট কোনো ভাস্কুলার বান্ডেল নাই। কোষপ্রাচীর কি নির্মিত? সেলুলোজ নির্মিত। সঞ্চিত খাদ্য কি? শর্করা। স্টার্চ না, স্টার্চ না, কি? শর্করা। শর্করা আর স্টার্চের মধ্যে পার্থক্য কি? না, আমি একটা কথা বলি, এক কথা একটু বোঝার চেষ্টা করো। সকল স্টার্চই শর্করা, কিন্তু সকল শর্করাই স্টার্চ না। ডি ব্লক মৌল আর অবস্থান্তর মৌল, এদের মধ্যে বড় কে? ডি ব্লক। ডি ব্লকের মধ্যে কেউ কেউ কি? অবস্থান্তর। ঠিক একইভাবে শর্করা অনেক বড় একটা জিনিস, শর্করার মধ্যে কেউ কেউ কি আছে? স্টার্চ আছে। শর্করার মধ্যে মনে করো একটা বাস মনে করো 10টা সিট আছে, এই বাসের নাম শর্করা। এই বাসের ভিতরে 1 নাম্বার সিটে বসে আছে গ্লুকোজ, 2 নাম্বার সিটে বসে আছে ফ্রুক্টোজ, 3 নাম্বার সিটে বসে আছে গ্যালাক্টোজ, 4 নাম্বার সিটে ল্যাকটোজ, 5 নাম্বার সিটে রাইবোজ ডিঅক্সিরাইবোজ, 6 নাম্বার সিটে স্টার্চ, 7 নাম্বার সিটে সেলুলোজ, 8 নাম্বার সিটে গ্লাইকোজেন। এইরকম যে জিনিসগুলা, টোটাল বাসের নাম কি? শর্করা। অর্থাৎ শর্করা হচ্ছে বড় একটা গ্রুপ পৃথিবীর কার্বোহাইড্রেট। এদের মধ্যে বিভিন্ন জনের নাম হচ্ছে বিভিন্ন জিনিস, কেউ স্টার্চ, কেউ গ্লাইকোজেন, কেউ গ্লুকোজ, কেউ ফ্রুক্টোজ। কথা বুঝতে পারছি তো? শৈবালের ক্ষেত্রে সঞ্চিত খাদ্যের নাম কি? শর্করা। আর উচ্চ শ্রেণীর উদ্ভিদের মধ্যে কি থাকে? স্টার্চ থাকে। আম গাছের সঞ্চিত খাদ্য কি? স্টার্চ, যেটা এক ধরনের শর্করা। হ্যাঁ, গ্রুপে এগুলো ছবি গতকালও দিছি, আজকেও এখনই ক্লাস শেষ হলে দিয়ে দিব, সমস্যা নাই। এবার আসো, এই শৈবাল চিনছো তোমরা? ওকে, এবার দেখো, এইবার কিছু মুখস্থ টাইপের পড়া, আমরা এখন রিল্যাক্সে জাস্ট দেখা যাবো কি কি পড়তে হবে বাসায়। ঠিক আছে, বুঝার জিনিস হয়ে গেছে আমাদের। আসো তাহলে, সম্পূর্ণ ভাসমান শৈবাল পানিতে যারা, তাদেরকে কি বলে জানো? ফাইটোপ্লাঙ্কটন। কোন শৈবাল সমুদ্রের পানির নিচে বড় হইতেছে, নাম কি হবে? বেন্থিক শৈবাল। মুখস্থ করবে এগুলা বাসায়, যে এগুলার বলার কিছু নাই। পাথরের উপর কোন শৈবাল জন্মাইলে তাকে কি বলে? লিথোফাইট বলে। লিথো, লিথো, লিথো যেখানেই পাবা, লিথো হচ্ছে পাথরের গ্রিক নাম। গলব্লাডারে যে স্টোন হয়, সেই রোগের নাম হচ্ছে কোলেলিথিয়াসিস। কোলেলিথিয়াসিস। তাহলে লিথো মানে কি? পাথর। এটি একটু মাথায় রেখো, লিথো মানে পাথর। পাইরো মানে কি? পাইরো মানে কি? তাপমাত্রা, আগুন, জ্বর। যেসব জিনিস আমাদের জ্বর সৃষ্টি করে তাদেরকে পাইরোজেন বলে। এরকম কিছু টার্ম আছে। লিথো মানে পাথর, পাইরো মানে আগুন, এগুলো একটু খেয়াল করবা। যাই হোক, এগুলো এত কিছু লাগবে না আমাদের। আচ্ছা, তাহলে একটু খেয়াল করো, জীব জগতে কিসের অবস্থান? শৈবালে। বেন্থাম হুকারের মতে শৈবাল কিসের মধ্যে ছিল? ক্রিপ্টোগামিয়া। ক্রিপ্টোগামিয়া। তার আন্ডারে কিসের মধ্যে ছিল? থ্যালোফাইটা। আর মার্গুলিসের মতে শৈবালের সুপার কিংডমের নাম কি ছিল? ইউক্যারিওটা। কিংডমের নাম কি ছিল? প্রোটিস্টা। ঠিক আছে, ওকে। এরপরে তোমাদের বইয়ের মধ্যে, বই যখন পড়বা, এই জায়গাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। শৈবালের বৈশিষ্ট্য কি কি আছে, এইটা হচ্ছে 5 স্টার। এগুলা ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। শৈবালের বৈশিষ্ট্য, আশা করি এখন শৈবাল চিনো, ওই বৈশিষ্ট্যগুলো এখানে লেখা পাবা। ঠিক আছে, ওকে। সবকিছুই পারবা, বুঝবা। একটা জিনিস দেখো, এক্সট্রা কথা লেখা আছে। কি লেখা? সায়ানোব্যাকটেরিয়াতে গ্লাইকোজেন। সায়ানোব্যাকটেরিয়া আরেক নাম কি? নীলাভ-সবুজ শৈবাল। এখন আসো, আমি তোমাদেরকে একটু সায়ানোব্যাকটেরিয়া চিনাই। সায়ানোব্যাকটেরিয়া কি জিনিস একটু বুঝো। ওকে, এইচএসসি পরীক্ষা কবে তোমাদের? 26শে জুন। ফিজিক্সের টেস্ট পেপার সলভ করছো 5 বছরের? তাহলে এইচএসসি তে প্লেস করবা কেমনে? আচ্ছা, প্লেস না, পাসই বললাম, ভুলে প্লেস বাইরে হয়ে গেছে। বোর্ড কোশ্চেন কঠিন হয় না এখন? ফিজিক্সের কোশ্চেন গুলা 5 বছরের সিকিউ এমসিকিউ সলভ করবা। এমসিকিউর সময় না পাইলেও প্রত্যেকদিন, এই যে এই সময়টা, এখনকার যে সময়টা, ফিজিক্সের ক্ষেত্রে বলি, কারণ এইচএসসির কথা বলতেছি, আমি মেডিকেলের কথা পরে বলতেছি। এই সময়টার ক্ষেত্রে কি করবা? ধরো বাসায় যে সন্ধ্যার দিকে 2-1 ঘন্টা অন্য কিছু পড়লা, 8টা-9টার দিকে ফিজিক্সের একটা চ্যাপ্টার নিবা। ধরো নিউটনীয় বলবিদ্যা। নিউটনীয় বলবিদ্যা একদিন ধরে
একদম রাত 2টা পর্যন্ত 3টা পর্যন্ত সিকিউ যত প্রশ্ন আছে বোর্ডের সবগুলা, অথবা যদি গাণিতিক পদার্থবিজ্ঞানের গাইড থাকে টাইপ ওয়াইজ সলভ করে একদিনে সব কমপ্লিট করবা। ফিজিক্সের কথাটা কেন বলতেছি, কারণ কেমিস্ট্রি মুখস্থ কোশ্চেন তোমরা নোট কালেক্ট করে মুখস্থ লিখতে পারবা, আমি জানি। ম্যাথে যেরকম সাজেশন আছে বোর্ডের কোশ্চেন বইয়ের মধ্যে আছে, বেশি বেশি করতে করতে মুখস্থ হয়ে যাবে। বায়োলজির সিকিউ ডাল ভাত, ওটা পরে, বায়োলজি পরে। কঠিন যেটা পরীক্ষায় তোমার মাথা চিন্তা করে বের করতে হবে সেটা হচ্ছে ফিজিক্স। বাংলা তো বাংলাই, ওটা তো বলে আর লাভ নাই, ইংলিশও, ঠিক আছে। আর কেমিস্ট্রি সিলেক্টিভ কোশ্চেন, একদম সিলেক্টিভ কোশ্চেন। পিএইচ এর ম্যাথ থাকবে, রাসায়নিকী থেকে, পরিমাণগত রসায়ন থেকে মোলারিটির ম্যাথ থাকবে, দ্রবণের ঘনমাত্রা লঘুকরণ, রাসায়নিক পরিবর্তন থেকে কেপি গেছি, পিএইচ এর ম্যাথ, হেন্ডারসেল হেসেলবাত ইকুয়েশন, জৈব যৌগ থেকে অর্থপ্যারা নির্দেশক, মেটা নির্দেশক, কমন প্রশ্ন, এগুলো পড়লে কমন পড়বে। কিন্তু ফিজিক্সে তুমি টাইপ না জানলে, ম্যাথ ধরতে না পারলে বের করতে পারবা না। যে পৃথিবী থেকে এত কিলোমিটার দূরে 0.9 বেগ নিয়ে একটি কচ্ছপ রকেটে করে রওনা দিল, সে কি জীবিত অবস্থায় ওই গ্রহে পৌঁছাতে পারবে? পারবে। এগুলো আসে বোর্ডের প্রশ্ন। সো এই ধরনের ফিজিক্সের কোশ্চেন গুলা একটু ক্রিটিক্যাল, এগুলা প্র্যাকটিস করবা। সাথে এখন এই প্রি মেডিকেলের পড়া কিভাবে মেনটেন করবা, এই যে শর্ট সিলেবাসের বাইরের জিনিস পড়াইতেছি এগুলা কিভাবে মেনটেন করবা? মেনটেন করবা হচ্ছে আজকে যে একবার দেখে রাখবা শৈবাল ছত্রাকে কি আছে, জাস্ট দেখে রাখা যে আমার এগুলা পড়তে হবে এইচএসসির পরে। এখন একটু দেখে আমি একটু মুখস্থের মতো একদিন চেষ্টা করবা, কিন্তু কালকে সকাল থেকে আবার এইচএসসির পড়া। এখন এইটা দেখে রাখবা, বাট এত মাথা ঘামানো যাবে না। আমার কথা বুঝতে পারছি? জাস্ট তোমরা জাইনা রাখছো যে শুক্রাশয়ের ভিতরে লেডিক কোষ আছে, সার্ডলি কোষ আছে, পুরুষ জননাঙ্গ এরকম, স্ত্রী জননাঙ্গ এরকম, জরায়ু এরকম, রজচক্র এরকম, তোমরা জাইনা রাখছো মোটামুটি। জাস্ট এতটুকু এনাফ। এইচএসসির পরে আসবা আবার মুখস্থ করবা শুরু থেকে শেষ পর্যন্ত, যে মানব জীবনের ধারাবাহিকতায় শুরুর লাইন থেকে শেষ লাইন পর্যন্ত কি কি আছে, তখন ওই সময় মুখস্থ করার সময়। এখন দেখে রাখা, কথা বুঝতে পারছি? এইচএসসিতে ভালো করতে হবে, না হলে মেডিকেল পিছলে গেলে ঢাকা ভার্সিটি বুয়েট এগুলো অ্যাপ্লিকেশন করতে পারবা না। তোমাদের সবার টার্গেট তো মেডিকেল, আশা করি যারা বসে আছে প্রি মেডিকেল তো এই জন্য ভর্তি হয়েছে। তারপরেও ঢাকা ভার্সিটি ব্যাকআপ প্রয়োজন। 3টা সাবজেক্ট, সরি 4টা সাবজেক্ট, বায়োলজি বাদে 3টা, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ। ভালো মতো পড়ো এইচএসসিতে, এখনো তো সময় আছে 3 মাস। এইচএসসির জন্য ভালো মতো পড়ো, ওই যে অ্যানালাইসিস করে পড়ো একটু। বোর্ডের রেজাল্ট ভালো হবে, বোর্ডের রেজাল্টের কথা আমি বলতেছি না। তুমি চান্স পাবা 3-4 জায়গায়। জাহাঙ্গীরনগর অপশন আছে তোমাদের জন্য, ডি ইউনিট, এ ইউনিটও আছে, ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিট আছে, মেডিকেল আছে। এই 3টা হচ্ছে মেজর। তাছাড়া বিভিন্ন ভার্সিটি আছে, প্লাস কৃষি আছে। একটা জায়গায় তো ভালো মতো সিট পাইতে হবে। 3-4 জায়গায় চান্স পাবা পরীক্ষা দেওয়ার পরে, ডেন্টাল সহ আছে ওগুলা। তোমার চুজ করতে হবে তুমি কোথায় ভর্তি হইতে চাও। এই প্রবলেম পড়তে হবে, সাফারিং ফ্রম সাকসেস। কিন্তু তুমি যদি এখন মোটামুটি ঢিলা ডালা দিয়ে মোটামুটি মানে ফিজিক্স কেমিস্ট্রি তো, ফিজিক্স আর ম্যাথ তো আমি পড়বো না, আমি তো মেডিকেল অ্যাসপাইরেন্ট, তখন ওই মেডিকেল তোমাকে বিদায় দেওয়ার পর তুমি আর কারো কাছে জায়গা পাবা না, কারণ তুমি তো তাদের আগেই বিদায় করে দিছো। ঠিক আছে, তুমি এখন বিদায় করে দিতেছো, ওরাও তোমাকে তখন বিদায় করে দিবে কেমিস্ট্রি আর ফিজিক্স, সরি ম্যাথ আর ফিজিক্স। কথা বুঝতে পারছো? যেমন নিবিড়ের কথা বলি, নিবিড়কে তো সবাই চিনো। ও কয় জায়গায় পরীক্ষা দিছে জানো? 10 জায়গায় না বাবা, 3 জায়গায়। দেখো, ফার্স্টে পরীক্ষা দিছে জাহাঙ্গীরনগরে ডি ইউনিটে, তারপরে আমাদের পরীক্ষা হয়েছিল 2019 সালের কথা বলছি, ডি ইউনিট প্রথম রিটেন ব্যাচ, আমরা ডি ইউনিট 2019 ব্যাচ। এরপরে হয়েছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট। ও জাহাঙ্গীরনগর ডি ইউনিটে হয়েছে কত? এত আচ্ছা যাই হোক, ভালোই বলছো, 5th। কি খায় ডিউএতে হইছে 8ম ডিউ ইউনিট, আর ডিএমসি তে মেডিকেল অ্যাডমিশনে 6th। এটা হচ্ছে নিবিড়ের রেজাল্ট অ্যাডমিশনের। এত সহজ না, ক্লাস 6 থেকে ডিটারমাইন্ড। আর অনেক কথা আছে কিভাবে এই পর্যন্ত গেছে, আমি মাঝে মাঝে শেয়ার করবো। ওর কাছ থেকে বের করতে পারবো না, বেশি কথা কম বলে, কিন্তু ওর খবর ওর থেকে আমি ভালো জানি। আমি সাইদুর নিবিড় এই ক্লাসে বসে পরীক্ষা দিচ্ছি, এই ক্লাসে বসে সব করছি। যেদিন জাহাঙ্গীরনগরের রেজাল্ট হয়, জাহাঙ্গীরনগরের যেদিন রেজাল্ট হয়, আমরা এখানে বসে তখন
কেমিস্ট্রি পরীক্ষা দিই, আমি ওই সেকেন্ড লাস্ট বেঞ্চে ছিলাম, নিবিড় ছিল এদিক দিয়ে সেকেন্ড বেঞ্চে, শাকিল ভাই এখানে ছিল, আমি কততম এটা জিজ্ঞাসা করছি। আচ্ছা যাই হোক, আমার রেজাল্ট বলা যায় মোটামুটি, নিবিড় 5th ছিল, এখানে আমি 6th ছিলাম। এখানে মানে ওর থেকে পাইছিলাম 0.5 কম, মানে 0.3, 65.8, আমি পাইছিলাম 65.5, 60 ছিলাম। কিন্তু পরেরগুলা বলার মতো না, এটা 124 মোটামুটি, এটা বলবো না, এটা খুবই খারাপ। মেডিকেল অ্যাডমিশন আমি কিছু ভুল করছি হলে, যেগুলো তোমাদেরকে বলবো তোমরা যেন না করো, সেই জন্য আমি আছি। মানে সব তো সফলার দিকে তাকাইলে হবে না, একটু ব্যর্থ। এখানে খুবই খারাপ রেজাল্ট, 851 এমএমসি ময়মনসিংহ মেডিকেল কলেজ। তবে হ্যাঁ কথা আছে, তবে শিখার বিষয় শুনো, আমি পাইছিলাম 74.25, কোশ্চেন কঠিন ছিল। এবার তো 74.25 অনেক লাস্টের দিকে মেডিকেল, আমাদের সময় এটাতে ময়মনসিংহ মেডিকেলে ফার্স্টের দিকে ছিলাম। কথা শোনো, যে 74.50 পাইছে সে সরওয়ার্দী মেডিকেল, অর্থাৎ নাম্বারের পার্থক্য কত? 0.25, দূরত্বের পার্থক্য কত? 120 কিলোমিটার। ঢাকা থেকে ময়মনসিংহের দূরত্ব 120 কিলোমিটার। মাইগ্রেশন দিয়েছিলাম অনেকবার, সরওয়ার্দীতে আসে নাই, মুগদা যাওয়ার চান্স ছিল, কিন্তু মুগদার পরিবেশ থেকে ময়মনসিংহ মেডিকেলই ভালো বেশি। ঠিক আছে, এই আর কি। পরে আর কি 3 জায়গায় চান্স হয়েছে, কিন্তু টার্গেট ছিল মেডিকেলের দিকে, এই জন্য 851 হইলেও ময়মনসিংহ মেডিকেলে ভর্তি হয়েছি, টার্গেট ছিল মেডিকেল, ওইদিকে যাওয়া, ওইদিকেই করা। আর সাইদুর, আমি, সাইদুর, নিবিড়, রাজিন, রিজবি 5 জন পড়তাম একসাথে এইখানে, শাকিল ভাই গেছে পার্সোনাল ব্যাচে শুরুর দিকে। তো নিবিড় তো পাইলো ঢাকা মেডিকেলে, রাজিন আর সাইদুর সরওয়ার্দী মেডিকেল, আমি আর রিজবি যে 2 জন বাকি ছিলাম, আমরা 2 জন এখন ময়মনসিংহ মেডিকেলে একসাথেই, আমরা ফার্স্ট ইয়ার থেকে একসাথেই আছি। রিজবি নামে একটা ছেলে, তোমরা রাজুকের তো ম্যাক্সিমাম আমি আশা করি, যাই হোক মর্নিং শিফটের যারা ছিল, রিজবিকে হয়তো এখন চিনবা না, 2019-এর ব্যাচ। রিজবি আর আমি রাজুকে একসাথে ছিলাম, তোমার কিরকম সময়ে, ধরো রাজুকে ছিলাম, এসএসসি দিলাম রাজুক থেকে, আমি 8-এ আসছিলাম রাজুকে, রিজবি পাইছে 1230 নাম্বার, সরি 31, ঢাকা বোর্ডে হয়েছে 3rd, রাজুকে ফার্স্ট, রাজুক থেকে ফার্স্ট ক্লাস 8 এসএসসিতে। আমি পাইছিলাম 1230, ওর থেকে 1 নাম্বার কম, ঢাকা বোর্ডে ছিলাম 6th এসএসসিতে। এইচএসসিতে ও হয়েছে 28তম, আমি হয়েছিলাম 36তম, এটাও রাজুকের বেস্ট রেজাল্টের সময়। পরে টেস্টেও ফার্স্ট হয়েছিলাম রাজুকে, বেস্ট অফ দ্য বেস্টে ছিল করোনার মধ্যে। বেস্ট আমি ছিলাম মর্নিং শিফট থেকে, আর হুজ্জাত ছিল ডে শিফট থেকে। হুজ্জাতকে অনেকে চেনার কথা, হুজ্জাত তো এখনই বুয়েটে সিএসসিতে আছে। যাই হোক, আমরা সবাই ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছিলাম। আমার এই একটা পরীক্ষা একটু খারাপ হয়ে গেছে মেডিকেলের, কিছু কারণ আছে, বাট ব্যাখ্যাও আছে, ওগুলো তোমাদেরকে আস্তে আস্তে বলবো, কি কি ভুল করা যাবে না ওখানে যে, আর কি কি করলে এই প্রবলেমগুলো উতরাইতে পারবা। যাই হোক, এই হচ্ছে ওই সময়ের অবস্থা। এই ক্লাসে এই পড়ালেখা করছে, এই ক্লাসে সব। আসো, দেখো এটাই বললাম, তুমি আমার মেডিকেল অ্যাডমিশনের তো ফোকাস ছিল ফুল, এরকম ভাইবো না ঢাকা ইউনিভার্সিটি রেজাল্টের জন্য আমি আর নিবিড় বিশেষ করে আমরা কোনো এফোর্ট দেই নাই ঢাকা ইউনিভার্সিটির জন্য। এইচএসসির পড়া মোটামুটি পড়ে গেছি, চান্স হয়ে গেছে এসব জায়গায়, একটু প্রিপারেশন, একটু টাচ দেওয়াতে চান্স হয়ে গেছে ঢাকা ইউনিভার্সিটিতে। জাহাঙ্গীরনগর বাদ দিলাম, ওই টাইম নেই পারবা, কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইতে হইলে এখন জাস্ট পড়াটা ইম্পর্টেন্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টা জিনিস প্যারালালি, চান্স হবে, চান্স না হওয়ার কিছু নাই। ঠিক আছে, ওকে, এবার আসো, এখন আসো বুঝো সায়ানোব্যাকটেরিয়া কি জিনিস। এটা কি ব্যাকটেরিয়া, খাদ্য তৈরি করতে পারে? আচ্ছা, এই ব্যাকটেরিয়া খাদ্য তৈরি করতে পারে না, এটার প্রমাণ কি? আচ্ছা, আমরা যে খাদ্য তৈরি করতে পারি না, এটার প্রমাণ কি? বাস্তব প্রমাণ কি? খাই, মুরগি জবাই করে খাই, এটা প্রমাণ। নিজেদের খাদ্য থাকলে অন্য কারোর প্রাণীতে মারতাম না, অন্য কিছু কিছু সংগ্রহ করতে হইতো না, এই জন্য খাইতে হয় 3 বেলা। এটা প্রমাণ যে আমরা খাদ্য তৈরি করতে পারি না, এটার প্রমাণ এইটা, আমরা খাই। আর ব্যাকটেরিয়ার প্রমাণ কি? খাদ্য তৈরি করতে যে পারে না, এটার প্রমাণ কি? বাস্তব প্রমাণ কি? এই যে খাদ্য পচায়, এই যে তোমার বডিতে ইনফেকশন করে,
কিসের জন্য? ওর খাবারের জন্য, ওর খাবারের জন্য। এটা হচ্ছে প্রমাণ। তার মানে নরমাল ব্যাকটেরিয়া খাদ্য তৈরি করতে পারে না। এইবার প্রিমিয়াম ব্যাকটেরিয়া, প্রিমিয়াম ব্যাকটেরিয়া, ঠিক আছে, এর মধ্যে কি আছে জানো? এর মধ্যে আছে হচ্ছে ফাইকোসায়ানিন পিগমেন্ট। কথা বুঝো, ফাইকোসায়ানিন পিগমেন্ট আছে। এই পিগমেন্টের মাধ্যমে এরা খাদ্য তৈরি করতে পারে। কি তৈরি করতে পারে? খাদ্য তৈরি করতে পারে। এই বিশেষ ব্যাকটেরিয়ার নামই হচ্ছে কি? সায়ানোব্যাকটেরিয়া, যারা খাদ্য তৈরিতে সক্ষম। কথা বুঝতে পারছি? তাহলে সায়ানোব্যাকটেরিয়ার নাম সায়ানোব্যাকটেরিয়া কেন হয়েছে? কোন রঞ্জকের জন্য? ফাইকোসায়ানিন রঞ্জকের জন্য। বুঝতে পারছি? আচ্ছা, আর এটা কি অনেকটা শৈবালের সাথে মিল সম্পন্ন, যে শৈবালও কি নিম্ন শ্রেণীর এবং খাদ্য তৈরি করতে পারে। এই জিনিসও কি নিম্ন শ্রেণীর, ব্যাকটেরিয়া তো নিম্ন শ্রেণীর, এবং ও কি করতে পারতেছে? খাদ্য তৈরি করতে পারতেছে। এই জন্য এইটার নাম হচ্ছে কি? নীলাভ সবুজ শৈবাল। কালারের দিক থেকে নীলাভ সবুজ শৈবাল। সো নীলাভ সবুজ শৈবালের ভিতরে রাইবোজোম কি হবে? 80S নাকি 70S? 70S। আর নরমাল শৈবালে রাইবোজোম কি হবে? 80S, কারণ নরমাল শৈবাল কি? প্রকৃত কোষী। বুঝতে পারছি? এই হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। আরেকটা কোশ্চেন করি, আচ্ছা পরে করবো, এটা একটু মাথায় রাখো, জিজ্ঞেস করো। একটা কোশ্চেন করতে চাইছিলাম, ওটাতে প্যাচ লাগাবো একটু তোমাদের মনে, দাঁড়ো। তাহলে এবার আসো, বৈশিষ্ট্য পড়বা, ঠিক আছে? শৈবালের বৈশিষ্ট্য পড়বা। আচ্ছা এখন আসো, এগুলার ছবি টবি গ্রুপে দিয়ে দিব, ছবি দেখে নিও। কিছু শৈবালের ছবি দিছি, এগুলো একটু দেখে নিও। এগুলো এখন আর পড়াবো না। এইবার ইম্পর্টেন্ট একটা জায়গায় টাচ করি, সেটা হচ্ছে যে ধরো আম গাছের ক্লোরোপ্লাস্টের শেপ কিরকম? আম গাছের লেন্স আকৃতি কে বলছে? গুড। উচ্চ শ্রেণীর উদ্ভিদে ক্লোরোপ্লাস্টের শেপ কিরকম? লেন্স আকৃতি। অধ্যায়কে লেখা আছে না? এই জন্য তো তোমরা ক্লোরোপ্লাস্ট বললে এই ক্লোরোপ্লাস্ট আঁকো, লেন্স আকৃতি। কথা বুঝতে পারছি? তার মানে আম গাছ হোক, জাম গাছ হোক, আবৃতবীজি, নগ্নবীজি, এর উচ্চ শ্রেণীর উদ্ভিদ, এদের ক্লোরোপ্লাস্টের শেপ কিরকম? লেন্স আকৃতি, ঠিক আছে? কিন্তু এইটা দেখো স্পাইরোগাইরা শৈবাল, স্পাইরোগাইরা শৈবাল, এইটা সর্পিলাকার না? ক্লোরোপ্লাস্ট 99 পড়ছো যে স্পাইরোগাইরা ক্লোরোপ্লাস্টের শেপ কিরকম? সর্পিলাকার। তারপরে আরো কিছু আছে, এটা কি পেয়ালার মতো না ক্লোরোপ্লাস্টটা? এই জন্যই বলা, অধ্যায়কে বলা আছে শৈবালে ক্লোরোপ্লাস্টের বিচিত্র বেশি, বৈচিত্র্যতা বেশি। অধ্যায়কের প্রশ্ন আছে না? অধ্যায়কে সুন্দর মতো লেখা আছে, উচ্চ শ্রেণীর উদ্ভিদে ক্লোরোপ্লাস্ট সাধারণত লেন্স আকৃতির হয়, তবে শৈবালে ক্লোরোপ্লাস্টের বৈচিত্র্যতা বেশি। স্পাইরোগাইরাতে সর্পিলাকার, ক্ল্যামাইডোমোনাসে পেয়ালাকৃতি, কলেপ্রাতে থালার মতো, অডোগোনিয়ামে জালের মতো, ইউলোথ্রিক্সে গার্ডেল আকৃতি, গার্ডেল বা আংটি আকৃতি। অধ্যায়কে লেখা আছে সেম কথা, সেম কথা এইখানে লেখা আছে। যেহেতু এটা শৈবাল, এদের ক্লোরোপ্লাস্ট হতে পারে সর্পিলাকার, পেয়ালার ন্যায়, থালার ন্যায়, তারকার ন্যায়, এরকম হইতে পারে। কথাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? কিন্তু উচ্চ শ্রেণীর উদ্ভিদের শেপ কিরকম? লেন্স আকৃতি। মনে থাকবে? ওকে। শৈবালের কোষীয় গঠন নতুন কিছু না, সহজ, সবকিছুই কমন। ওকে, এইবার বৈশিষ্ট্যের পরে পরের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে বিভিন্ন শৈবালের সঞ্চিত খাদ্যের নাম। এই যে একটা ছক পাবা বই খুললে দ্বিতীয় পেজে বা তৃতীয় পেজে, এই ছকটা খুব সুন্দর মতো মুখস্থ করবা যে কোন শৈবালে সঞ্চিত খাদ্যের নাম কি। অনেকবার মেডিকেলে, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগরের প্রশ্ন আসছে এখান থেকে, ঠিক আছে? তো এই ছকটা ভালো মতো পড়ে নিবা, এটা মুখস্থ। এটার ওরকম শর্টকাট বলে কিছু নাই। এই যে সবুজ শৈবালের সঞ্চিত খাদ্য কি, ক্রাইসোফাইটার সঞ্চিত খাদ্য কি, বিভিন্ন শৈবালের নাম দেওয়া আছে, সঞ্চিত খাদ্যের নাম দেওয়া আছে। এগার কি, সামুদ্রিক শৈবাল থেকে এগার সংগ্রহ করা হয়। এগারের কাজ কি? জেলি বানানো, পাউরুটি বা কেক তৈরি করা। তারপরে টিস্যু কালচার মিডিয়াকে জমাট বাঁধার উপাদান হিসেবে এগার ব্যবহৃত হয়, এগার মাধ্যম ব্যবহৃত হয়। একটু খেয়াল করে দেখো, এই যে রোডোফাইটা বা লোহিত শৈবাল, এই শৈবালের সঞ্চিত খাদ্যের নাম কি? এগার। এগার, এখান থেকে এগার কালেক্ট করা হয়। বুঝতে পারছি? সামুদ্রিক শৈবালের এগার ইউজ করে না, এটাই সেই সামুদ্রিক শৈবাল যেখান থেকে এগার কালেক্ট করা হয়। এটাই যে ঢাকা ইউনিভার্সিটির আমাদের সময় প্রশ্ন 19-20-এর, যে রোডোফাইটা বা লোহিত শৈবালের উদাহরণ কি? পলিসাইফোনিয়া। অর্থাৎ এই ছকে যা আছে সুন্দর মতো মুখস্থ করবা, ঠিক আছে? ওকে, এবার আসো শৈবালের জনন। 2 মিনিট একটু এখানে ব্যাখ্যা বলে দিচ্ছি, শৈবালের জনন থেকে কি পড়বা। তার আগে একটা কথা বলি,
পৃথিবীতে যত উদ্ভিদ আছে, তোমাদের বোটানিতে সিলেবাসে যত উদ্ভিদ আছে, উদ্ভিদের জনন 3 ধরনের হয়, বেসিক কথা, এটা একটু মাথায় রাখা পড়বা, তাহলে ইজি হবে। যেমন হ্যাঁ, ভেরি গুড, যৌন, অযৌন, অঙ্গজ। অঙ্গজ, সেক্সুয়াল রিপ্রোডাকশন, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, ভেজিটেটিভ রিপ্রোডাকশন। ঠিক আছে, ওকে। যৌন জননের একক কি, কিসের মাধ্যমে হয়? গ্যামিট। অযৌন জননের একক কি, কিসের মাধ্যমে হয়? স্পোর, বাংলা কি? রেণু। ঠিক আছে, আচ্ছা। আর অঙ্গজ জনন কিসের মাধ্যমে হইতে পারে? কাণ্ডের মাধ্যমে হইতে পারে, পাতার মাধ্যমে হইতে পারে, যেমন পাথরকুচি কিসের মাধ্যমে? পাতার মাধ্যমে। বুলবিল, হ্যাঁ এই যে ভেরি গুড, বুলবিলের মাধ্যমে হইতে পারে, টিউবারের মাধ্যমে হইতে পারে, বাল্বের মাধ্যমে হইতে পারে, যেমন পেঁয়াজ। এগুলো কিসের উদাহরণ? অঙ্গজ জননের উদাহরণ। যে কোনো জিনিস যখন পড়তে যাবো, উদ্ভিদের জনন, 3টা পয়েন্ট মাথায় রাখবা, যে এই উদ্ভিদের জনন 3 ভাবে হইতে পারে। কিন্তু আবৃত বীজ, পুষ্পক উদ্ভিদের জন্য মেইন কোনটা? যৌন। অপুষ্পক উদ্ভিদের জন্য মেইন কোনটা? অযৌন। দুইজনের জন্যই সমানভাবে কোনটা? অঙ্গজ। উন্নত উদ্ভিদের জন্য মেইন কোনটা? যৌন জনন। অনুন্নত উদ্ভিদের জন্য মেইন কোনটা? অযৌন জনন। তাহলে শৈবাল ছত্রাক কিসের মাধ্যমে বংশ বিস্তার করে? কিসের মাধ্যমে? স্পোর বা রেণুর মাধ্যমে। এক কথায় গ্যামিট আনকমন, গ্যামিট থেকে কোনো প্রশ্নও কোনোদিন আসে নাই, আসবেও না। শৈবালের জনন থেকে যেটা পড়তে হবে সেটা কি? স্পোর। স্পোর পড়তে হবে। ঠিক আছে। আর অঙ্গজ জনন অধ্যায় 10-এ আছে, উদ্ভিদের প্রজনন, ওই টপিকেই আছে। বুঝতে পারছি? এখন আসো, এইবার শৈবালের স্পোর, এই যে দেখো এখান থেকে শৈবালের জন্য তাহলে মেইন কোনটা? আমরা শৈবাল পড়তেছি, শৈবালে আমরা মেইন কোন জননটা হবে? অযৌন জনন। কিসের মাধ্যমে হবে? স্পোর বা রেণুর মাধ্যমে। লেখা আছে স্পোর সৃষ্টির মাধ্যমে কি ঘটে? অযৌন জনন ঘটে। ধরতে পারছি? স্পোরের মাধ্যমে অযৌন জনন ঘটে। মেডিকেল কত? 20-21। এবার আসো, এটা একটা স্পোর। স্পোরের সাথে কি যুক্ত আছে? এগুলা ফ্লাজেলা। ফ্লাজেলা থাকার কারণে স্পোরটা কি সচল নাকি নিশ্চল? সচল। অর্থাৎ যেই সব স্পোর ফ্লাজেলা বিশিষ্ট ও সচল তাদেরকে বলে জু স্পোর। বইয়ের মধ্যে আছে, আমি স্লাইড দিয়ে দিব, দেখে দাগাই নিবা, সব দাগাই দিছি। তাহলে স্পোর ফ্লাজেলা বিশিষ্ট এবং সচল হলে তাকে কি বলে? জু স্পোর বলে। এটা আমাদের সময়ের প্রশ্ন, মেডিকেল 19-20, 5 বছর আগের প্রশ্ন। এই যে স্পোর ফ্লাজেলা বিশিষ্ট এবং সচল হলে তাকে কি বলে? চলরেণু অথবা জু স্পোর বলে। স্পোরটা ইম্পর্টেন্ট, এটাই পড়াই দিচ্ছি, এটা ইম্পর্টেন্ট। এবার আসো, এই স্পোরটা দেখো কোনো ফ্লাজেলা আছে না, সেজন্য এই স্পোরটা কি? নিশ্চল। এই ধরনের নিশ্চল স্পোরকে বলে অ্যাপ্লানোস্পোর। তাহলে স্পোর চলন ক্ষমতার ভিত্তিতে কয় ধরনের? 2 ধরনের, জু স্পোর আর কি অ্যাপ্লানোস্পোর। জু স্পোর ফ্লাজেলা যুক্ত এবং সচল, আর অ্যাপ্লানোস্পোর কি? ফ্লাজেলা বিহীন এবং কি? নিশ্চল, অচল বা নিশ্চল। ঠিক আছে, ওকে। এখন ডায়াপস কি? ভেরি গুড। কয় সেকেন্ড লাগছে অ্যান্সার দিতে? সামনে এইচএসসি পরীক্ষা তোমাদের। ডায়াপস হচ্ছে কি? শীতকালে ঘাস ফড়িং এর পরিস্ফুটন বন্ধ থাকে ডিমের ভিতরে, মাটির নিচে গর্তে ঘাস ফড়িং আছে তো নাকি? প্রতি গর্তে 20টি করে, 10টি গর্তে 200টি ডিম পারে। সেই ডিম পরিস্ফুটন কিছুদিন বন্ধ থাকে প্রতিকূল পরিবেশের জন্য। শীতকালের সময়কালটা কি নামে পরিচিত? ডায়াপস নামে পরিচিত। ঠিক একইভাবে এই অ্যাপ্লানোস্পোর শীতকালে পানি কম থাকলে পুকুরে কিছুদিন সে একটু পুরো আবরণ দ্বারা আবৃত হয়, যাতে শীতকালটা অতিক্রম করতে পারে ভালো মতো, হাইবারনেশনের মতো। তখন এই স্পোরের নাম হচ্ছে হিপনোস্পোর। তখন এই স্পোরের নাম কি হবে? হিপনোস্পোর। অর্থাৎ অ্যাপ্লানোস্পোর যখন প্রতিকূল পরিবেশে পুরু প্রাচীর তৈরি করবে তখন সেই স্পোরের নাম কি হবে? হিপনোস্পোর হবে। বইয়ের মধ্যে আছে হিপনোস্পোর। এখন আর একটু ভালো হইতো না যদি ভিতরে কিছু খাদ্য সঞ্চয় করে নিত আগে, তাহলে শীতকালটা ভালো মতো কাটাইতে পারবে পুষ্টির মাধ্যমে। যদি খাদ্য সঞ্চয় করে তখন সেটার নাম হবে একাইনিটি। যদি খাদ্য সঞ্চয় করে তখন সেটার নাম হবে
একাই নিটি। তাহলে হিপনোস্পোর কি শুধুমাত্র প্রাচীর মোটা প্রতিকূল অবস্থা অতিক্রমের জন্য, আর একাই নিটি কি খাদ্য সঞ্চয় প্লাস প্রাচীর মোটা, সেটা হচ্ছে একাই নিটি। জুস্পোর কি ফ্লাজেলা যুক্ত এবং সচল। অ্যাপ্লানোস্পোর কি ফ্লাজেলা বিহীন এবং নিশ্চল। 4টা স্পোর ভালো মতো পড়বা, আমাদের মেডভার্সে গুছায় লেখা আছে, বইয়ের মধ্যে দেওয়া আছে, বাট পড়তে হবে। পারবো? এটা হচ্ছে বিভিন্ন ধরনের শৈবালের স্পোর। হইছে, জনন টনন আর তেমন কিছু বলবো না, একটা কথা একটু দেখাই দিচ্ছি এখন। ইউলোথ্রিক্স যেটা, এটা নরমাল শৈবাল, জিকে টাইপের কিছু ইনফরমেশন আছে, মুখস্থ করবা। শৈবাল তো চিনো, ওই শৈবালের বৈশিষ্ট্য ইউলোথ্রিক্সের বৈশিষ্ট্য। হোমোসেপিয়েন্সের বৈশিষ্ট্য বললে আমার আর বৈশিষ্ট্য বলার দরকার আছে? ঠিক একই হবে, শৈবালের বৈশিষ্ট্য পড়ছো, ইউলোথ্রিক্সের বৈশিষ্ট্য বলার দরকার আছে? একই জিনিস তো, অপুষ্পক, অবীজি, ঠিক আছে, একই জিনিস। এবার আসো, এখন দেখো, এই যে দেখেন, এটা একটা শৈবাল প্রকৃতিতে হ্যাপ্লয়েড অবস্থায় আছে, এটা আরেকটা শৈবাল প্রকৃতিতে হ্যাপ্লয়েড অবস্থায় আছে। ধরে নিলাম একটা পিতা একটা মাতা, এদের শুক্রাণু কি পিতা থেকে কি আসবে? শুক্রাণু হ্যাপ্লয়েড, মাতা থেকে কি আসবে? হ্যাপ্লয়েড ডিম্বাণু। পুরাও কিন্তু হ্যাপ্লয়েড, বুঝো, পিতা মাতা হ্যাপ্লয়েড কিন্তু। এবার যে জাইগোট হইলো সন্তান তুল্য, সেটা কি? ডিপ্লয়েড। বাবা মা হ্যাপ্লয়েড, সন্তান ডিপ্লয়েড হইলে হবে? সন্তানকে কিসে ব্যাক করতে হবে? হ্যাপ্লয়েডে ব্যাক করতে হবে। তাহলে কোন বিভাজন ঘটবে? মিওসিস বা মায়োসিস। নিম্ন শ্রেণীর উদ্ভিদে জাইগোটে মায়োসিস ঘটে, একে বলে জাইগোটিক মিওসিস। পড়ছো না অধ্যায় 2-তে? নিম্ন শ্রেণীর উদ্ভিদ, জাইগোট তো সবসময় টুয়েন, ওর কি টুয়েন হওয়ার মতো ক্ষমতা আছে? তাকে কিসে ব্যাক করতে হয়? হ্যাপ্লয়েডে ব্যাক করতে হয়। এই জন্য নিম্ন শ্রেণীর উদ্ভিদের জাইগোটে কি ঘটে? মায়োসিস ঘটে। তাহলে আমাকে অ্যান্সার বলো, আবৃতবীজীর উদ্ভিদের জাইগোটে কি ঘটবে? কি ঘটবে? মাইটোসিস নাকি মিওসিস? মাইটোসিস। নগ্নবীজীর জাইগোটে কি ঘটবে? মাইটোসিস। টেরিডোফাইটার জাইগোটে কি ঘটবে? মাইটোসিস। ব্রায়োফাইটার জাইগোটে কি ঘটবে? মিওসিস। থ্যালোফাইটার জাইগোটে কি ঘটবে? অর্থাৎ থ্যালোফাইটা এবং ব্রায়োফাইটা হচ্ছে নিম্ন শ্রেণীর উদ্ভিদ, এদের ঘটে জাইগোটিক মিওসিস। জাইগোটিক মিওসিস, এদের দুইজনের জাইগোটে মিওসিস ঘটবে। সো বইয়ের মধ্যে জাস্ট এই যে জাইগোটে মিওসিস বিভাজন ঘটতেছে, এটা একটু দেখার বিষয়, এটাও একটু খেয়াল করে দেখো, ঠিক আছে? ওকে, এটাই যৌন জনন। এইটা আমরা স্পোর কি পড়ছিলাম? অযৌন জনন। আর শৈবালের এটা কি জনন? যৌন জনন, ঠিক আছে? হইছে, এটা আর তেমন কিছু না। এইবার শৈবালের বাকি বৈশিষ্ট্য, অর্থনৈতিক গুরুত্ব আছে, ব্যাকটেরিয়ার মতো যেরকম আছে, মুখস্থ করবা, আসে, এখান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? ওকে, ছত্রাকে ঢোকার আগে কি শেষ? মাত্র শৈবাল শেষ, আরো কি কি আছে? ছত্রাক আছে, লাইকেন আছে, ব্রায়োফাইটা আছে, টেরিডোফাইটা আছে। বাট ক্লাস টাইম কয়টা পর্যন্ত? 5টার মধ্যে সব শেষ হবে, কারণ শৈবালই সবচেয়ে বেশি বৈচিত্র্য পড়া বেশি, বাকিগুলার কিছুই পড়া নাই, 2-1টা টার্ম দেখাই দিব জাস্ট। আসো একটা কোশ্চেন করি তার আগে। প্রকৃতিতে না, ট্রপোস্ফিয়ারে অক্সিজেনের পার্সেন্টেজ কত? 20.94 অথবা 95 অথবা 21%। নাইট্রোজেন 78%, কার্বন ডাইঅক্সাইড 0.03%। নতুন 9-এর বই আসছে 0.04%। কার্বন ডাইঅক্সাইড বাড়ছে না একটু প্রকৃতিতে? নতুন 9-এর বই আসছে 0.04%। যাই হোক, তো অক্সিজেনের পার্সেন্টেজ স্থির কিভাবে? আমরা তো সবসময় অক্সিজেন টানতেছি, গাছ ছাড়তেছে। এবার গাছের কথায় আসো, গাছ কত ঘন্টা করে 24 ঘন্টার মধ্যে সালোক সংশ্লেষণ? 12 ঘন্টা সর্বোচ্চ, সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা।
অ্যাক্টিভলি 12 ঘন্টাও করে না, 3-4 ঘন্টা করে সালোক সংশ্লেষণ অ্যাক্টিভলি। ধরে নিলাম তো সকাল 6টা থেকে রাত সন্ধ্যা 6টা পর্যন্ত 12 ঘন্টা সে প্রকৃতিতে কি ছাড়তেছে? অক্সিজেন ছাড়তেছে। সেজন্য কি আমাদের সাথে ব্যালেন্স হইতেছে বলতেছো। বাট গাছ 24 ঘন্টা নিজে অক্সিজেন কি টানতেছে না নিজের সবাত শ্বসনের জন্য? অর্থাৎ সে আমাদের চোখে ধুলো দিতেছে একরকম, যে অক্সিজেন দিলাম, কিন্তু সেও অনেক অক্সিজেন খায়। কথা বুঝতে পারছো আমার? তাহলে গাছ থাকলে ঠান্ডা লাগে কেন? হাসো, আমি আগের ক্লাসে এটাই বলছি, আওয়ামী লীগের মতো সামনে দেখাইতেছে উন্নয়ন, পিছে করে রাখছে কাজ। ঠিক আছে, পিছেই নাই, পিছে কাপড় চোপড় নাই, এরকম অবস্থা। ঠিক আছে, মানে এরকমই জিনিস যে গাছ, বড় উদ্ভিদ যারা, উন্নত উদ্ভিদ যারা, তারা অক্সিজেন উৎপাদন করতেছে, ঠিক আছে, ব্যাকআপ দিতেছে, বাট অক্সিজেনেরও নষ্ট করতেছে, ভালোই নষ্ট করতেছে। সো এখন কিভাবে ব্যালেন্স থাকে? সমুদ্র থেকে কি অক্সিজেন কে দেয়? সমুদ্রের। তার মানে পৃথিবীতে এমন কেউ আছে, দেখো পৃথিবীতে এমন কেউ আছে যে অক্সিজেন শুধু ছাড়তেছে কিন্তু ব্যবহার করতেছে না। অক্সিজেন শুধু কি ছাড়তেছে কিন্তু ব্যবহার করতেছে না। এরা কারা? অ্যান্সার হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। এখন কেমনে পারলা? অ্যান্সার হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। শুনো, পৃথিবীর প্রথমে অক্সিজেন ছিল পৃথিবীতে। ওরা প্রথমে কি তৈরি করছে? অক্সিজেন তৈরি করছে। পৃথিবীর প্রথম অক্সিজেন কে তৈরি করছে? সায়ানোব্যাকটেরিয়া। এখনো ওরা এই সাপোর্ট দিচ্ছে। সায়ানোব্যাকটেরিয়ার মেকানিজম দেখো, সায়ানোব্যাকটেরিয়া ওর কি আছে? ফটোসিনথেসিস মেকানিজম আছে। তার মানে ও পরিবেশ থেকে কি গ্রহণ করে? কার্বন ডাই অক্সাইড। পরিবেশে কি ছাড়ে? অক্সিজেন। এবার দেখো ও কেন অক্সিজেন কনজিউম করে না? ব্যাকটেরিয়া সবাত শ্বসন করে নাকি অবাত শ্বসন? অবাত শ্বসন। সো ও কখনোই অক্সিজেন কনজিউমার করবে না, ব্যাক নিবে না। অর্থাৎ পরিবেশে ও শুধু অক্সিজেন কি নিঃসরণী ছাড়তেই আছে। এরাই পৃথিবীর এখন পর্যন্ত অক্সিজেন স্টেবিলিটির মেইন কারণ, সায়ানোব্যাকটেরিয়া। অক্সিজেন স্টেবিলিটি 20%, এরাই মেইন কারণ। এরা সামুদ্রিক অঞ্চলে বেশি থাকে। সমুদ্র থেকে এখন অক্সিজেন ছাড়তেছে, ওই যে একটু আইডিয়া আছে, সমুদ্র থেকে অক্সিজেন আসে। সমুদ্রের কারা ছাড়ে? এটা সায়ানোব্যাকটেরিয়া ছাড়ে। ঠিক আছে, এ হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। ওকে, এবার আসো, ছত্রাক না পারে চলতে, না পারে খাদ্য তৈরি করতে, ছিল ক্রিপ্টোগ্যামিয়ার মধ্যে। তার মানে কি? অপুষ্পক, অবিজি, গ্যামিটোফাইটিক, তাই না? থ্যালোফাইটা কি গ্যামিটোফাইটিক ছিল। প্লাস এদের দিয়ে কোনো কি নাই? ভাস্কুলার বান্ডেল নাই। নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। ছত্রাকের কোষপ্রাচীর কি নির্মিত? কাইটিন নির্মিত। সঞ্চিত খাদ্যে একটু পার্থক্য আসবে, গ্লাইকোজেন আর তৈলবিন্দু। ঠিক আছে, এরা হচ্ছে ছত্রাক পৃথিবীর। ওকে, এখন আসো, এই জীবদেহ কি দ্বারা তৈরি? কোষ। কোষের সমষ্টিকে কি বলে? টিস্যু। তারপরে আরো আছে, তাই না? টিস্যুর সমষ্টি কি? অঙ্গ। অঙ্গের সমষ্টি কি? তন্ত্র। তন্ত্রের সমষ্টি কি? দেহ, অর্গানিজম। এবার ছত্রাকের ক্ষেত্রে কোষের পরিবর্তে পড়বা হচ্ছে হাইফি। কোষের পরিবর্তে হাইফি। এই যে কোষের পরিবর্তে কি টান পড়বা? হাইফি উচ্চারণ করবা। কোষের জায়গায় হাইফি বসাবা জাস্ট। আর টিস্যুর জায়গায় বসাবা মাইসিলিয়াম। টিস্যুর জায়গায় কি বসাবা? কাজ হয়ে গেছে। কথা বুঝতে পারছি? অর্থাৎ এই যে একটা নতুন লাইন, আগে সবগুলাই কিন্তু তোমরা জানো, দেখো আগে সবগুলাই জানো ছত্রাক সম্পর্কে, জানো না খালি লাস্ট লাইনটা, হাইফি সমৃদ্ধ মাইসিলিয়ামে গঠিত। এই লাইনটার সাথে মিলাও, কোষ সমৃদ্ধ টিস্যু। আমরা কি কোষ সমৃদ্ধ টিস্যু দিয়ে তৈরি, ওরা হচ্ছে হাইফি সমৃদ্ধ মাইসিলিয়াম দিয়ে তৈরি। তার মানে সুপের মধ্যে যে মাশরুমটা আমরা খাই, আমরা কি খাই? টিস্যু নাকি মাইসিলিয়াম? মাইসিলিয়াম, যেটা মাংসের মতো। স্বপ্নের মধ্যে স্বপ্নের মধ্যে যে কিনতে পাওয়া যায় প্যাকেট, সেই প্যাকেটের ভিতরে মাংসের টুকরার মতো মাশরুম থাকে না, সেগুলো হচ্ছে মাইসিলিয়াম। সেগুলা কি? একটু ডিটেলস দেখো কিসের প্যাকেটের পিছনে, মাইসিলিয়াম অথবা হাইফি কথাগুলো লেখা বাবা। কারণ ছত্রাকের দেহ কোষ বা টিস্যুর জায়গায় বিজ্ঞানীরা কি ইউজ করছে? হাইফি এবং মাইসিলিয়াম। কোষের জায়গায় হাইফি আর টিস্যুর জায়গায় কি? মাইসিলিয়াম। জাস্ট কথা দুটা মনে রেখো, পরীক্ষা আসতে যেন অ্যান্সার করতে পারো। পরীক্ষায় সর্বোচ্চ এই কোশ্চেন আসবে, ছত্রাকের দেহের একক কি? হাইফি। অসংখ্য হাইফিকে একত্রে কি বলে? মাইসিলিয়াম। শেষ, এটাই ছত্রাক। ওকে, আসো এখন
সঞ্চিত খাদ্য হিসেবে গ্লাইকোজেন তাহলে কার কার থাকে পৃথিবীতে? প্রাণীদেহ, আমরা, লিভার আর মাংসপেশি, ঠিক আছে, ঐচ্ছিক মাংসপেশি। নীলাভ শৈবাল বা সায়ানোব্যাকটেরিয়া, ওই যে শুরুতে একবার দেখছি। আর থাকে কার মধ্যে এখন দেখলাম? ছত্রাক। এই তিনজনের কাছে সঞ্চিত খাদ্য হচ্ছে কি? গ্লাইকোজেন, ঠিক আছে, ওকে। এইবার আসো ছত্রাকের সংজ্ঞাটা দেখো। ছত্রাকের সংজ্ঞাটা এইটা থেকে প্রশ্ন আসে বারবার, এখানে বৈশিষ্ট্যগুলো আছে, এখান থেকে প্রশ্ন আসে। দেখো প্রথম কথা হচ্ছে কি, ছত্রাক নিজে খাদ্য নিজে তৈরি করতে পারে না, সো ক্লোরোফিল বিহীন। প্রকৃতকোষী, তাই না? ফানজাই কিসের মধ্যে ছিল? ইউক্যারিওটে, ওকে। বহুকোষী, কারণ প্রোটিস্টা না, প্রোটিস্টা এককোষী, বাকি সবাই কি ছিল? বহুকোষী। অভাস্কুলার, ছত্রাকে কোনো ভাস্কুলার বান্ডেল নেই। এই যে হাইফি সমৃদ্ধ কিসে গঠিত? মাইসিলামে গঠিত। হেটারোট্রফিক, কারণ কি নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। সুকেন্দ্রিক, কারণ ইউক্যারিওটের মধ্যে পড়ছে। যারা কোন প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে? শোষণ প্রক্রিয়া। আমার খাবার কই? এই যে সাপোজ আমি ব্যাকটেরিয়া, এটা আমার খাবার। কাঁঠাল পাতা তো ছাগল খায়, আচ্ছা যাও। মনে করে এটা আমার খাবার। আচ্ছা মানুষ হিসেবে, ব্যাকটেরিয়াটা পরে বলতেছি। মানুষ, মানুষের খাদ্য গ্রহণ প্রক্রিয়ার নাম কি? সবকিছুই খাই খাই করলে হবে? বক্ষণ না, কি? আর অ্যানসার আসছে আমার কানে, বলো। গ্রহণ, আমি জিজ্ঞাসা করছি গ্রহণের প্রক্রিয়ার নাম কি? গলাধঃকরণ, সোয়ালোয়িং। ডিগ্লুটিশন যেটা, সোয়ালোয়িং যেটা। সারাদিন কামড় দিয়া মুখের মধ্যে ভরে রাখলা, ঢোক না গিললে খাবার ঢুকবে? তাইলে এই যে ঢোক গিলতেছো, এটাই তো কি? গলাধঃকরণ। এটাই তোমার খাদ্য গ্রহণ পদ্ধতি। স্তন্যপায়ী যতজন আছে, বাঘ, সিংহ, জেব্রা, জিরাফ, বানর, মানুষ, এরা সবার খাদ্য গ্রহণ পদ্ধতির নাম হচ্ছে গলাধঃকরণ। কথাটা ইম্পর্টেন্ট, 9 10-এ ছিল। গলাধঃকরণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে। এবার আসো ব্যাকটেরিয়া। সাপোজ আমি ব্যাকটেরিয়া, এটা আমার খাবার। ব্যাকটেরিয়া এইখানে রাখলে এখান থেকেই খাদ্য অ্যাবজর্ব হবে বডিতে, গিলতে হয় না। ব্যাকটেরিয়া ছোট জিনিস, তার বডিতে আশেপাশে খাবারগুলো কি হয়? অ্যাবজর্ব হয়। অর্থাৎ ব্যাকটেরিয়ার খাদ্য গ্রহণ প্রক্রিয়ার নাম হচ্ছে শোষণ। খাদ্য গ্রহণ প্রক্রিয়ার নাম কি? শোষণ। গিলাগিলির কিছু নাই, শোষণ, ডিরেক্ট শোষণ, অ্যাবজর্পশন। এবার আসো ছত্রাক। খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল, ওরও খাদ্য গ্রহণ প্রক্রিয়ার নাম কি? শোষণ। কথাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এইগুলা প্রশ্ন আসে যে ছত্রাক কোন প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে? শোষণ প্রক্রিয়ায়। ব্যাকটেরিয়া অণুজীবিতে পড়ছো না? কোন প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে? শোষণ প্রক্রিয়া। অজৈব লবণ জারিত করে শক্তি তৈরি করে, আর খাদ্য গ্রহণ করে কি প্রক্রিয়ায়? শোষণ প্রক্রিয়ায়। উদ্ভিদ কি প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে? নিজে তৈরি করে। উদ্ভিদের কোনো খাদ্য গ্রহণ প্রক্রিয়া নাই, উদ্ভিদের আছে খাদ্য তৈরির প্রক্রিয়া। মাটি থেকে যেটা নেয় সেটা কি খাদ্য? সেটা কাঁচামাল। এজন্যই খনিজ লবণ পরিশোষণ আর পানি শোষণ, সেগুলা কাঁচামালের কথা বলা আছে, ঠিক আছে? সো যারা অটোট্রফিক তাদের কোনো খাদ্য গ্রহণ প্রক্রিয়া নাই, আর যারা হেটারোট্রফিক তাদের কি আছে? খাদ্য গ্রহণ প্রক্রিয়া আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা এবার পৃথিবীর সবচেয়ে বড় জীব কি এই মুহূর্তে তোমাদের কাছে মনে হয়? ছত্রাক। দেখছে কেউ কেউ লাইনটা? আচ্ছা যাই হোক, ব্লু হোয়েল মনে হইতে পারে, নীলতিমি। সবচেয়ে বড় গাছ কি ওইটা বলো? সিকুইয়া সেম্পেরভাইরেন্স, কনিফার জাতীয় উদ্ভিদ, তাই না? কনিফার বনের সিকুইয়া সেম্পেরভাইরেন্স। আর প্রাণীর মধ্যে সবচেয়ে কোনটা? নীলতিমি, ব্লু হোয়েল। ডাইনোসরের যুগে ডাইনোসর ছিল, কিন্তু এখন আমাদের যুগে নীলতিমি। বাট এই কথাটা একটু লেখা দেখো, পৃথিবীর সবচেয়ে বড় জীব হিসেবে গণ্য করা হয় কাকে? হানি মাশরুম অথবা মধু ছত্রাককে। হানি মাশরুম অথবা মধু ছত্রাককে। ছবি হচ্ছে এইটা, ছবি এইটা, ছবি হচ্ছে এইটা হানি মাশরুমের। এটা পৃথিবীর সবচেয়ে বড় জীব। কিভাবে? কিভাবে? পৃথিবীর সবচেয়ে বড় জীব বলা আছে না? এখন শোনো, এখন বুঝো। সাউন্ড কি তোমরা করতেছো না বাইরে হইতেছে? এই অমর, এত সাউন্ড কিসের উপরে? কি শোনো, ছত্রাকের এই যে ব্যাঙের ছাতা দেখছো মাটিতে, অথবা এই যেগুলো দেখতেছো, এইগুলা ছত্রাকের বডি না, এইগুলা ছত্রাকের জননাঙ্গ। এইগুলা হচ্ছে ছত্রাকের জননাঙ্গ। অর্থাৎ গাছের মধ্যে ফুলের কাজ কি ছিল? রিপ্রোডাকশন।
ছত্রাকের মধ্যে এই জিনিসের কাজ হচ্ছে জনন বা রিপ্রোডাকশন। তাহলে ছত্রাকের মেইন বডি কোথায় আছে? মাটির নিচে। ছত্রাকের মেইন বডি কোথায় আছে? মাটির নিচে। মাটির নিচে মেইন বডি যেটা, সেটা কয়েকশো কিলোমিটার ব্যাপী বিস্তৃত হয় হানি মাশরুমের ক্ষেত্রে। অর্থাৎ একক জীব হিসেবে এরা পৃথিবীর মাটির নিচে একক জীব হিসেবে এরাই পৃথিবীর সবচেয়ে বড় জীব। আম গাছও না, সেকোয়া সেম্পের ভাইরেন্সও না, লিনথিমিও না, ইভেন টি রেক্স ডাইনোসরও না। একক জীব হিসেবে বাস্তব কথা, একক জীব হিসেবে এরাই পৃথিবীর সবচেয়ে বড় জীব যারা মাটির নিচে অবস্থান করতেছে। আর উপরে যেটা দেখতেছে এটা হচ্ছে ওদের কি? জননাঙ্গ। কথা বুঝতে পারছি? এটাই হচ্ছে, এই সেন্সে হচ্ছে মধু ছত্রাক পৃথিবীর সবচেয়ে বড় জীব। ক্লিয়ার? ওকে, এই হচ্ছে ছত্রাকের গঠন। এবার এই আমাদের যে ছত্রাক খাইতে দেয়, মাশরুম খাইতে দেয় ইসে সুপের মধ্যে, কখনো কি এই শেপের কোনো মাশরুম দেখছো? না। বাজারে কিনতে যাও স্বপ্নের মধ্যে, এই শেপের কোনো মাশরুম আছে? টুকরা টুকরা করে মাংসের পিসের মতো করা না? কারণ সেটা মাটির নিচ থেকে তুইলে ওইটাকে টুকরা টুকরা করছে। এই জিনিস কখনোই খাওয়া হয় না, সেই জিনিস খাইতে যায়ও না। ঠিক আছে? এই জিনিসে পুষ্টি বলে তেমন কিছু নাই। স্পোর পাবা, এই জিনিসের মধ্যে স্পোর থাকে, জননের জন্য উঠছে না, স্পোর থাকে এটার মধ্যে, দেখাইতেছি। বুঝতে পারছি? বিষ থাকে কিছু কিছুটাই, যেমন এটার মধ্যে বিষ আছে, রঙিন কালার, এটার মধ্যে বিষ আছে। ওকে, আচ্ছা আচ্ছা, এগারিকাস দেখো। তাহলে মাটির নিচে যে পার্ট আছে সেটা কি? দৈহিক অঙ্গ। এই যে মাটির নিচের অংশের নাম কি? দৈহিক অঙ্গ। আর উপরে যেটা উঠছে সেটা কি? জনন অংশ, ফ্রুট বডি। ঠিক আছে? আর একটু ধৈর্য ধরো, 20 মিনিট একটু জাস্ট দেখে রাখো, দেখতে থাকো, বাসায় যা পড়লে বুঝতে পারবা। দেখো, তাহলে দৈহিক অংশ আর এটা হচ্ছে কি আমাদের জনন অংশ। এখন এই জনন অংশের মধ্যে কি একটা দণ্ড আছে যেটার নাম হচ্ছে স্টাইপ। বইয়ের ছবিতে খেয়াল করবা, এটার নাম হচ্ছে কি? স্টাইপ। আর উপরে যে ছাতার মতো ছড়ানো অংশ সেটার নাম কি? পাইলিয়াস। আমাদের বডিতে একটা ছাতার মতো পর্দা আছে, পর্দাটার নাম কি? ডায়াফ্রাম। কাকে কাকে আলাদা করছে? উদর আর বক্ষ গহ্বরকে। ডায়াফ্রাম কি কোনো ফুটা আছে, ছিদ্র আছে? আছে। ছিদ্রের কাজ কি? এই দেখো, উপরে থেকে কি নিচে জিনিস নামা প্রয়োজন না, সেজন্য ডায়াফ্রামের পিছনের দিকে 3টা ছিদ্র আছে। ইনফিরিয়র ভেনা কাভার জন্য, অ্যাবডোমিনাল এওরটার জন্য আর ইসোফেগাসের জন্য। 3টা জিনিস ওই ছিদ্রতে যাতায়াত করে। যাই হোক, ওই ছাতার কথা মনে পড়ল। আচ্ছা, ডায়াফ্রাম তোমাদের তো চলন অঙ্গ চালন আছে তাই না? ডায়াফ্রাম ঐচ্ছিক পেশি নাকি অনৈচ্ছিক পেশি? ঐচ্ছিক নাকি অনৈচ্ছিক? ডায়াফ্রাম কন্ট্রোল করতে পারো না? ঐচ্ছিক কন্ট্রোল করতে পারো? কিভাবে বুঝাও? ডায়াফ্রাম কন্ট্রোল করে দেখাও। আমি কন্ট্রোল করে দেখাবো? কন্ট্রোলে না আমার, আমি অনেকক্ষণ শ্বাস বন্ধ করে রাখছিলাম, তার মানে ডায়াফ্রামকে আমি অনেকক্ষণ নিচে নামায় সংকুচিত করে রাখছি। আমার ইচ্ছা হলে আমি আবার ছাড়বো, অর্থাৎ আবার উপরে উঠাবো। অর্থাৎ ডায়াফ্রাম একটা ঐচ্ছিক পেশি। আরো সুন্দর উদাহরণ আছে, বলবো? একটু খারাপ দিকে যায়, তারপরও মানে বায়োলজিতে কোনো কিছুই খারাপ না মেডিকেলের জন্য। ওয়াশরুমে যাওয়ার পরে আমরা যে প্রেসার দেই ওটা ডায়াফ্রাম দ্বারা। ওয়াশরুমে যাওয়ার পর ইউরিনেশন আর ডেফিকেশনের জন্য প্রেসার দেই না, সেটা কি করি? শুনো শুনো, কথা শুনো, বায়োলজি বুঝো। ডায়াফ্রাম দিয়ে প্রেসার দেই, অ্যাবডোমেনের ভিতরে কি প্রেসার বাড়ে, প্রেসার বাড়লে সেই প্রেসারে ভিতরের কন্টেন্ট গুলা বাইরে বের হয় ছিদ্রপথ দিয়ে। অর্থাৎ ডায়াফ্রাম একটি কি? ঐচ্ছিক পেশি। এইবার বলো, ঐচ্ছিক পেশির আরেকটা নাম কি? কঙ্কাল পেশি না? কোন কঙ্কালের সাথে ডায়াফ্রাম যুক্ত? কোন কঙ্কালের সাথে? এই ডায়াফ্রাম ঐচ্ছিক পেশি বলছো না? ডেল্টয়েড কি একটা ঐচ্ছিক পেশি, কার সাথে যুক্ত? হিউমেরাস, হিউমেরাসের সাথে। তাহলে বলো, ডায়াফ্রাম একটা ঐচ্ছিক পেশি, কোন কঙ্কালের সাথে তো লাগানো থাকতে হবে। ই হইলেও বলো, টার্সাল হইলেও বলো, মানে কিছু একটা বলো যে ভাই টার্সাল, কার্পাল, নাহলে হিউমেরাস, নাহলে এই জায়গায় লাগানো আছে, এগুলো হইলেও বলো। আচ্ছা, ও চেষ্টা করছে ফিমার বলছে একজন একটা অ্যান্সার। আরো মনে হইতে পারে, এই যে অ্যান্সার চলে আসছে, মনে হইতে পারে। দেখো, ডায়াফ্রাম কি এই অঞ্চলের না? এই অঞ্চলে হাড্ডিতে হাত দাও তো কি আছে? রিবকেজ আছে। অর্থাৎ এই পরশুকাগুলার ভিতরের দিকে, শুনো, এই যে পরশুকাগুলো আছে না, এইটার ভিতরের দিকে ডায়াফ্রাম লাগানো আছে। আর পিছনে হচ্ছে লাম্বার কশেরুকার সাথে, পিছনে লাম্বার কশেরুকার সাথে ডায়াফ্রামের চারদিকে লাগানো আছে। লাগানো আছে বলেই তো কেন্দ্রীয় টেন্ডন উঠানামা করতে পারে, ডায়াফ্রাম নিজের জায়গা থেকে সরে না। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তাহলে এটা আমাদের বডির ছাতার মতো অংশ। ওকে, এবার
এই তাহলে ছত্রাকের ক্ষেত্রে ছাতার নাম হচ্ছে কি পাইলিয়াস, দণ্ডের নামটা কি স্টাইপ। আরো দুইটা জিনিস লেখা আছে, একটা কি গিল আর একটা কি অ্যানুলাস। আসো এই দুইটা জিনিস একটু দেখি। আমার 75% পড়ানো শেষ, 25% আর একটু সময় দাও। আর হচ্ছে না, কষ্ট, তাও ভালো না, ব্রেক দিলে শেষ হবে না ক্লাস। পড়া শেষ করে দিব 15 মিনিটের মধ্যে। দেখো এই পুরাটার নাম কি ফ্রুট বডি, দণ্ডের মতো অংশটার নাম কি স্টাইপ, স্টাইপ, স্টাইপ। ছাতার মতো অংশের নাম কি পাইলিয়াস, এই পাইলিয়াস। এবার দেখো একটা খোসা আছে না, টান দিতে ইচ্ছা করতেছে খুব, এটার নাম হচ্ছে অ্যানুলাস। এটার নাম কি অ্যানুলাস। ওই যে অ্যানুলাস লেখা দেখছিলা, এটা অ্যানুলাস। আর পরের বার থেকে খেয়াল করবা, এখন চিত্রতে দেখো, এইখানে দেখো ছাতার নিচের অংশে চিরুনি দিয়ে আঁচড় কাটা, এইগুলার নাম হচ্ছে গিল। এগুলার নাম হচ্ছে গিল অথবা ল্যামেলি, গিল অথবা ল্যামেলি। সো যারা ছত্রাক উল্টানো দেখছো তারা খেয়াল করছো পিছনে একটা ডিজাইন আছে এরকম, কেন্দ্র থেকে ব্যাসার্ধের মতো ছড়ায় গেছে, ভাস 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 ভাস, এটাই হচ্ছে গিল। আমার কথা কি বুঝতে পারছি? জাস্ট পার্টস গুলো চেনার জন্য। তাইলে আমার ফ্রুট বডির পার্টস কি কি? ছাতার দণ্ডের মতো অংশের নাম স্টাইপ, উপরে ছাতার মতো অংশের নাম পাইলিয়াস, এখানে চক্রাকার খোসার মতো অ্যানুলাস, আর আঁচড় কাটা যেটা সেটা হচ্ছে কি গিল। চারটা জিনিস। এটা উপরে উঠছে কেন? স্পোর তৈরির জন্য। কিসের জন্য? স্পোর তৈরির জন্য। স্পোর কোথায় তৈরি হবে? অ্যান্সার হচ্ছে গিলের মধ্যে। এই যে গিল, গিল অঞ্চলে কি তৈরি হবে? স্পোর। স্পোর তৈরি হলে কি পরিবেশে ছড়ায় যাবে, গিলটা কি বাতাস উন্মুক্ত, নড়াচড়া করলে কি পরিবেশে ছড়ায় যাবে, সেখান থেকে নতুন করে কি তৈরি হবে? ছত্রাক তৈরি হবে। অর্থাৎ জনন কাজ সম্পন্ন করার জন্য এই জিনিসটা উপরে উঠছে। আমার কথা কি ক্লিয়ার? এটাই হচ্ছে ছত্রাকের জনন, ঠিক আছে? এটা মাথায় রাখবা, স্পোরের মাধ্যমে করে। আচ্ছা, এরপরে ছত্রাকের ওই যে উপকারী এবং অপকারী ভূমিকা, ওইটা পড়বা। এগারিক অ্যাসিড। ভিটামিনের নাম দিছি গ্রুপের মধ্যে, দেখছো? ভিটামিনের নামটা মুখস্থ কইরো, কারণ তোমাদের বইয়ের মধ্যে দেখো, দাঁড়াও আমি একটা জিনিস দেখাই, বিভিন্ন চ্যাপ্টারে বিভিন্ন ভিটামিনের নাম আছে। যেমন এই যে এখানে এই লাইনটা ইম্পর্টেন্ট, মাশরুমে কি কি ভিটামিন থাকে? প্যান্টোথেনিক অ্যাসিড, এটা কোন ভিটামিন? B5। আমি গ্রুপের মধ্যে সব দিয়ে দিছি, খেয়াল করবা। রিবোফ্লাভিন কোনটা? B2। থায়ামিন কোনটা? B1। সি এর বৈজ্ঞানিক নাম কি? সরি বৈজ্ঞানিক নাম তো না, রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। ডি এর রাসায়নিক নাম কি? ভিটামিন ডি রাসায়নিক নাম কি? 1,25 ডাইহাইড্রক্সি কোলেক্যালসিফেরল, কোলেক্যালসিফেরল। যাই হোক, ভিটামিন ডি আমাদের বডিতে কোথায় তৈরি হয়? কেউ ত্বক, কেউ কিডনি, অ্যান্সার হচ্ছে কেউ লিভার। তিনটা কথাই সঠিক। কিভাবে একটু বলি, সূর্যের আলো যখন পড়ে প্রক্রিয়া শুরু হয় স্কিনে, প্রক্রিয়া শুরু হয় কোথায়? স্টেপ 1। স্টেপ 2 সংঘটিত হয় লিভারে, স্টেপ 3 সংঘটিত হয় কিডনিতে, ফাইনাল ভিটামিন বের হয় কিডনি থেকে। ফাইনাল ভিটামিন ডি কোথা থেকে বের হয়? কিডনি থেকে। কিডনিতে ক্লাস হয়েছে এখনো? সামনে যখন হবে তখন আবার পরের ক্লাসে আমি চেষ্টা করবো এটা বোঝানোর। ফাইনাল ভিটামিন ডি কোথা থেকে তৈরি হয়? কিডনি যদি নষ্ট হয় মানুষের, ইউরিনেশনে তো সমস্যা হবেই, সাথে আরো 2টা রোগ হবে। ভিটামিন ডি এর অভাব হবে একটা, আরেকটা কি হবে? রক্ত শূন্যতা, অ্যানিমিয়া হবে। কেন অ্যানিমিয়া হবে? এরিথ্রোপয়েটিন। কিডনি 2টা ইম্পর্টেন্ট জিনিস তৈরি করে, এরিথ্রোপয়েটিন আর একটা হচ্ছে ভিটামিন ডি, অ্যাক্টিভ ভিটামিন ডি। আচ্ছা যাই হোক, ওইদিকে বাদ। তাহলে বৈজ্ঞানিক নামগুলো মুখস্থ করবা, সায়েন্টিফিক নামগুলো, ইসেরগুলো, রাসায়নিক নামগুলো। ভিটামিন ডি এর সমস্যা যদি অভাব থাকে, হয় সে খাবার খায় কম, অথবা সে সূর্যের আলোতে যায় কম, অথবা তার লিভারের সমস্যা, অথবা তার স্কিনের সমস্যা, অথবা তার কিডনির সমস্যা, 5টার যে কোনো একটা, অথবা তার এনজাইমের সমস্যা। অনেকগুলা জিনিস আছে, অনেকগুলা বিষয়। এখন আসো, আমাদের পরের ইম্পর্টেন্ট টপিক হচ্ছে দাদরক। আমি ইম্পর্টেন্ট গুলো বুঝাচ্ছি, শুনো। শৈবাল ছত্রাকের বই খুললে অনেক হাবিজাবি লেখা বাবা, পড়তে যাও না। দাগানো বইয়ের পিডিএফ গ্রুপে দিতেছি, যেসব জায়গায় গোল আছে ওইগুলো পড়বা।
আমিও ইম্পর্টেন্ট জায়গায় ধরাই দিচ্ছি, সব জায়গায় পড়া লাগবে না। এতক্ষণে বোঝার কথা, বৈশিষ্ট্যগুলো ইম্পর্টেন্ট, অর্থনৈতিক গুরুত্বগুলো ইম্পর্টেন্ট, আর মাঝখানে কিছু কিছু ক্লাসিফিকেশনটা ইম্পর্টেন্ট। শৈবালের স্পোর ইম্পর্টেন্ট, খাদ্য ইম্পর্টেন্ট, ছত্রাকের ফ্রুটবটির গঠনটা ইম্পর্টেন্ট, অ্যাগারিকাসটা ইম্পর্টেন্ট। বুঝতে পারছি? এখন আসো আমাদের পরের টপিক কি, দাঁতরোগ। দেখাই দিচ্ছি কি কি পড়তে হবে। দাঁতরোগ হচ্ছে কি, চামড়ার মধ্যে চাকার মতো হয়, রিং এর মতো হয়, মাঝখানটা ক্লিয়ার থাকে, চারপাশে লাল এবং সাদার মিশ্রণ থাকে। যাই হোক, বেশি ইন্টারেস্ট থাকলে ইন্টারনেট একটু দেখে নিবা, রিগম লিখে সার্চ দিয়ে। এখন এই রোগটা কিসের কারণে হয়, ব্যাকটেরিয়া নাকি ভাইরাস নাকি ছত্রাক? অ্যান্সার হচ্ছে ছত্রাকের কারণে। গরম লাগতেছে বেশি? আচ্ছা, অ্যান্সার হচ্ছে ছত্রাকের কারণে। সো রোগের কারণটা পড়বা, কি কি ছত্রাক দ্বারা হয়, 3টা ছত্রাকের নাম আছে। বুঝতে পারছি? তাহলে দাঁতরোগ থেকে কি পড়তে হবে, রোগের কারণ। যেমন সিফিলিসের কারণ কি, ট্রিপোনেমা প্যালাইডাম। গনোরিয়ার কারণ কি, নিশেরিয়া গনোরি। যক্ষা রোগের কারণ কি, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। ডিপথিরিয়ার কারণ কি, কর্নিব্যাকটেরিয়াম ডিপথিরি। তাই না? তাহলে ঠিক একইভাবে দাঁত একটা রোগ, এটার কারণ কি, এই যে 3টা জিনিস, ট্রাইকোফাইটন, মাইক্রোস্পোরাম, এপিডার্মোফাইটন। ওই যে রোগের কারণ, এটা পড়তে হবে। ঠিক আছে, এটা প্রাইমারি পড়া। আরেকটা জিনিস, এটা তোমাদের বইয়ে নাই, মেডিকেলের প্রশ্ন আসে এখান থেকে, যে কোন অঞ্চলে দাঁত হইলে কি নামে ডাকা হয়। এই কথা না, মাথায় যদি হয় তাহলে ক্যাপিটিস, মুখে যদি হয় ফেসি, দাড়িতে যদি হয় বারবি, বডিতে যদি হয় কর্পোরিস, টিনিয়া, কুচকিতে যদি হয় ক্রুরিস, হাতে যদি হয় ম্যানাস, আঙ্গুলে হইলে আঙ্গুইয়াম, পায়ে হইলে পেটিস। এগুলা পড়বা। এই উচ্চারণের যে কত বডির এই পিছনে একটা আছে, হাড্ডি আছে, স্যাক্রাম না নাম। আমাদের মেডিকেলে এক স্টুডেন্ট স্যারের সামনে যে, স্যারের নাম কি ছিল এটা পরে বলতেছি, স্যার জিজ্ঞাসা করছে যে এটার নাম কি, ও বলছে স্যার দিস ইজ দ্য বোন অফ আকরাম। মানে প্রফেশনাল এক্সাম ছিল, স্যারের নাম ছিল আকরাম, এত পরিমাণে টেন্স ছিল, সে স্যারকে বলছে স্যার এটা আকরাম, স্যাক্রাম কাকরাম বলছে, পরে ফেল। ঠিক আছে, এ হচ্ছে উচ্চারণের সমস্যা। ঠিক আছে, হ্যাঁ, ভয়ে প্রফেশনাল এক্সাম, মেডিকেলের এমবিবিএস পরীক্ষা 4টা এক্সাম অনেক ভয়ের। আচ্ছা যাই হোক, এই মরা মানুষ যদি একটা আয়না দেই, হাড্ডির বয়স বের করা যাবে কোন অস্থি দিয়ে? হাড্ডির বয়স বের করা যাবে কোন বোনস দিয়ে? দাঁত একটা চেষ্টা করছে, দাঁতের সকেট দেখে বলতে পারবা যে 17 বছরের কম নাকি 17 বছরের বেশি, কিন্তু মনে করো বয়স 30, কোন বোনস? অ্যান্সার হচ্ছে ম্যান্ডিবল। যাই না রাখো, হ্যাঁ ফুটা, ম্যান্ডিবুলার ফোরামেন আছে এখানে। বয়স যত বাড়ে ফুটা তত উপরে ওঠে, বয়স যত কমে ফুটা তত নিচে নামে, ম্যান্ডিবল। তাহলে বয়স নির্ধারণ করা যায় কোন অস্থি দ্বারা? ম্যান্ডিবল। লিঙ্গ নির্ধারণ করা যায় কোন অস্থি দ্বারা? স্যাক্রামও হইতে পারে, হিপবোনও হইতে পারে, এক কথা হচ্ছে পিউবিস, মানে পেলভিস, এক কথা হচ্ছে পেলভিস। হিপবোন আর স্যাক্রামের মিশ্রণের যেটা হয় সেটা হচ্ছে কি পেলভিস। এটা থেকে লিঙ্গ নির্ধারণ করা যায়। পুরুষের ক্ষেত্রে চাপা থাকে, লম্বা থাকে, মহিলাদের ক্ষেত্রে কি ওয়াইড থাকে, ছড়ানো থাকে। কেন প্রসারিত কেন থাকে? বাচ্চা ধারণের জন্য। গর্ভাবস্থায় জরায়ু কতটুকু বৃদ্ধি পায়? কোন পর্যন্ত উঠে? নাভি পর্যন্ত? তাহলে কোন পর্যন্ত? জিফয়েড প্রসেস পর্যন্ত। এই ইউটেরাসের ফান্ডাস পড়ছি না? বাচ্চা হইলে পরের দিন থেকে খেয়াল করবা, 9 মাসের একজন গর্ভবতী মহিলার দেখবা এই জিফয়েড প্রসেসের লেভেল থেকে মোটা হওয়া শুরু করছে। কারণ জরায়ুর যে ফান্ডাস আছে সেটা 36তম সপ্তাহে, 36 না 32তম সপ্তাহে জিফয়েড প্রসেস টাচ করে। আর কেন উপরে উঠতে পারে না? ডায়াফ্রাম আছে, ছাতা আছে, প্রোটেকশন আছে, বক্ষ গহ্বরে উঠতে পারে না। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখন তাহলে শরীরের বিভিন্ন অঞ্চলে দাঁত রোগের নাম হচ্ছে বিভিন্ন এরকম। ওকে, আচ্ছা এগুলা পড়বা। এবার আসো, এখানে 1 মিনিট কথা বলবো, এখানে পড়া নাই, মেডিকেলে আসে নাই, কোথাও আসে না, ইম্পর্টেন্ট না, 1 মিনিট বলবো। আচ্ছা, লাইকেন নতুন একটা উদ্ভিদের নাম কি?
লাইকেন। বিভিন্ন সময় পাইছো পেপার টেপারে বা অনলাইনে দেখবা। এইখানে কার কার সংমিশ্রণ থাকে? শৈবাল আর কি ছত্রাক। শুনো, এক কথা বলবো, এদের কাহিনী বুঝা নিবা। ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা এবং জু ক্লোরেলা, ওদের মধ্যে সম্পর্ক কিরকম? মিথজীবী, মিথজীবিতা, সিম্বায়োসিস। ঠিক একইভাবে শৈবাল এবং ছত্রাক যদি মিথজীবিতা প্রদর্শন করে একজন আরেকজনের সাথে, সেটার নামই কি হবে? লাইকেন। জাস্ট হেডলাইনটা এখানে ইম্পর্টেন্ট। ভিতরের পড়া একসময় মুখস্থ করছিলাম, কোনো কাজে লাগে নাই। মেডিকেলেও বিগত যত বছর পরীক্ষা হয়েছে লাইকেন থেকে কোনো প্রশ্ন নাই। ভার্সিটিতে দুই একটা প্রশ্ন আছে, ওই যে গুরুত্ব থেকে, অর্থনৈতিক গুরুত্ব। জাস্ট লাইকেনের পরিচয়টা জানে রাখবা, এই যে বৈশিষ্ট্যগুলা। অর্থাৎ লাইকেন কি স্বভোজী, একা একাই কাজ করতে পারে, স্বয়ংসম্পূর্ণ জিনিস। ঠিক আছে, এইটাই লাইকেন, এইটাই। আরেকটা কথা লেখা আছে 10 নাম্বারটা ইম্পর্টেন্ট। বায়ু দূষণের প্রতি এরা কি উচ্চমাত্রায় কি সংবেদনশীল। আমাদের আশেপাশে লাইকেন নামে কিছু দেখছো ঢাকা শহরে? কারণ কি? বায়ুর দূষণ অনেক বেশি। কিন্তু বান্দরবানে যাও, লাইকেন পাবা। যেখানে পরিবেশ একটু ভালো, লাইকেন পাবা। তার মানে লাইকেন তুমি যদি পাও, তুমি কি কমেন্ট করতে পারবা পরিবেশটা ভালো? অর্থাৎ লাইকেন হচ্ছে পরিবেশ দূষণের নির্দেশক। বইয়ের মধ্যে আছে, আমি দাগাই দিছি, পরে পাবা। লাইকেন কি পরিবেশ দূষণের নির্দেশক। বুঝতে পারছি কথাটা? সামনে পাবা, লেখা আছে। ওকে, এই যে এখানে লাস্টের দিকে লেখা পাবা। এদিক দেখে দেখো, মেডিকেল কোনো প্রশ্ন আসে নাই, অর্থনৈতিক গুরুত্ব দেখে রাখবে একবার, দাগাই দিছি আমি। এই যে বায়ু দূষণের নির্দেশককে লাইকেন। ঠিক আছে, এই যে প্রথমে দেখো বাস্তব ছবি, লাইকেন আছে। পরিবেশ আর একটু দূষিত হইছে, মরা শুরু করছে। হ্যাঁ, এটা লাইকেন, ধূসর বর্ণের, মাঝখানে শৈবাল থাকে, চারদিকে ছত্রাক থাকে, এটা লাইকেন। ঠিক আছে, পরিবেশটা এখানে ভালো, আর একটু খারাপ, আর একটু খারাপ, একদম খারাপ, লাইকেন মরে গেছে, নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে লাইকেন। আচ্ছা, আরেকটা জিনিস একটু দেখো তো, লাইকেন এই যে এ বি সি ডি ই, তার মানে সবচেয়ে ভালো পরিবেশ, বাতাস সবচেয়ে পিওর কোন ছবিতে? এ। বিতে আরো খারাপ, সিতে আরো খারাপ, ডিতে আরো খারাপ, ইতে কি আরো খারাপ, সবচেয়ে দূষিত। সবচেয়ে দূষিত জায়গায় দেখো একটা জিনিস ফুটা শুরু করছে, শৈবাল না, এটা হচ্ছে ব্রায়োফাইটা। এটা হচ্ছে কি? ব্রায়োফাইটা। তাহলে ব্রায়োফাইটা কি? পরিবেশ যত দূষিত হবে, ব্রায়োফাইটা তত কি করবে? বাড়বে। অর্থাৎ ব্রায়োফাইটা হচ্ছে পরিবেশ দূষণের সূচক। বায়ু দূষণের সূচককে ব্রায়োফাইটা, আর বায়ু দূষকের নির্দেশককে লাইকেন। বুঝতে পারছি? বই লেখা আছে দুইটা কথাই, স্লাইডে দিয়ে দিব, খেয়াল করবা, পরীক্ষায় আসে। বায়ু দূষণের নির্দেশককে লাইকেন, সূচককে ব্রায়োফাইটা। শেষ। 5টা 10-এ ছাড়বো, 10 মিনিট বসো, 12 মিনিট, 12 মিনিট, 5টা 10-এ ছাড়বো, 12 মিনিট। শুনো, আমি আগে বলি, ব্রায়োফাইটে নতুন কিছুই পড়াবো না। তোমরা নিজেরা চ্যাপ্টারটা উল্টায় দেখো, কিচ্ছু নাই এই চ্যাপ্টারে, কিছুই নাই, কিছুই নাই। আচ্ছা, 2 মিনিট ব্রেক, 2 মিনিট, 2 মিনিট একটু বসো, 2 মিনিট ব্রেক নাও। দিব দিব, দাঁড়াও। না না, আরে এটা পড়া 5 মিনিটের, আমার পড়ানো হয়ে গেছে সব। তাও ভালো, চ্যাপ্টারটা রমজানে নেই নাই, রমজানে নিলে আমি চলে যেতাম, তোমরা কেমনে? এই আস্তে, 1 মিনিট। আচ্ছা শুনো, ব্রায়োফাইটা ফেনোরোগামিয়া ছিল নাকি ক্রিপ্টোগামিয়া? ক্রিপ্টোগামিয়া। তার মানে ব্রায়োফাইটা কি? অপুষ্পক এবং অবীজি। ফ্যান ছেড়ে দিই। আচ্ছা হ্যাঁ, শুনো, ব্রায়োফাইটা অপুষ্পক ছিল, অবীজি ছিল, ক্রিপ্টোগামিয়া। ব্রায়োফাইটা গ্যামিটোফাইটিক নাকি স্পোরোফাইটিক? গ্যামিটোফাইটিক। ভাস্কুলার বান্ডেল আছে নাকি নাই? নাই। জাইগোটে মাইটোসিস ঘটবে না মিওসিস ঘটবে? মায়োসিস ঘটবে বা মিওসিস ঘটবে, যাই হোক। তাহলে এবং ব্রায়োফাইটা হচ্ছে তোমার প্লান্টির অন্তর্গত, মার্গুলিসে। তাহলে আদিকোষী নাকি প্রকৃতকোষী? প্রকৃতকোষী। এককোষী নাকি বহুকোষী? বহুকোষী। শালক সংশ্লেষণ করতে পারে নাকি পারে না?
পারে। শুক্রাণুতে ফ্লাজেলা সংখ্যা কত ব্রায়োফাইটার? দুইটা। দ্বিফ্লাজেলা বিশিষ্ট হয়েছে না? স্ত্রী জননাঙ্গের নাম কি? আর্কিগোনিয়াম। পুং জননাঙ্গের নাম কি? অ্যানথেরিডিয়াম। এর বাইরে ব্রায়োফাইটার আর কোনো করা নাই। আমি বলতেছি সত্যি কথা এটাই। এইবার দেখো তাহলে সালোক সংশ্লেষণকারী অটোট্রফিক, একটু ধৈর্য ধরো, 5টা 10 আমি ছেড়ে দিব, ঠিক আছে? গ্যামেটোফাইটিক, অপুষ্পক, অভাস্কুলার। এবার দেখো শুক্রাণুর কি ফ্লাজেলা আছে? ফ্লাজেলায় তাহলে কি সাঁতার কাটতে হবে? তাহলে নিষেকের জন্য কি মাধ্যম প্রয়োজন? জলীয় মাধ্যম। এইবার ব্রায়োফাইটা বলছিলাম মূলের মতো জিনিস থাকে, মূল কিন্তু থাকে না, মূলের মতো জিনিস থাকে, সেটার নাম কি? রাইজয়েড। সেটার নাম রাইজয়েড। মূল থাকে না কিন্তু রাইজয়েড থাকে। এবং এদেরকে কি উদ্ভিদ বলা হয়? ওই যে পানি এবং ডাঙ্গায় মিলিয়ে থাকে সেজন্য। ওকে, এবার এখানে দেখো ওই যে আমরা যে বৈশিষ্ট্যগুলো পড়ছি সেটাই এখানে আছে। প্রশ্ন বারবার এখান থেকে আসছে, সো বৈশিষ্ট্য পড়লে ব্রায়োফাইটা শেষ, ঠিক আছে? যেমন এই যে আমাদের সময় প্রশ্ন, স্ত্রী জননাঙ্গের নাম কি? আর্কিগোনিয়াম। পুং জননাঙ্গের নাম কি? অ্যানথেরিডিয়াম। ঠিক আছে, এগুলাই এখানে আছে, শেষ। ভিতরে এগুলা লাগে না, প্রশ্ন আসে নাই, এগুলা হয়ে যায়। এবার আসো, আমি যেটা পড়াবো এখন লাস্ট এটাই লাস্ট, টেরিডোফাইটাই লাস্ট। ব্রায়োফাইটার সাথে পার্থক্য কি? মূল কাণ্ড পাতা ছিল না, কিন্তু টেরিডোফাইটে কি আছে? ব্রায়োফাইটা গ্যামেটোফাইটিক, টেরিডোফাইটা স্পোরোফাইটিক। ব্রায়োফাইটার শুক্রাণু 2 ফ্লাজেলা বিশিষ্ট, টেরিডোফাইটার শুক্রাণু বহু ফ্লাজেলা বিশিষ্ট। ব্রায়োফাইটা অভাস্কুলার উদ্ভিদ, টেরিডোফাইটা ভাস্কুলার উদ্ভিদ। ব্রায়োফাইটার জাইগোটে মায়োসিস ঘটে, টেরিডোফাইটার জাইগোটে মাইটোসিস ঘটে। তবে মিল আছে, ওরও জননাঙ্গের নাম ছিল আর্কিগোনিয়াম অ্যানথেরিডিয়াম, এখানেও জননাঙ্গের নাম কি? আর্কিগোনিয়াম অ্যানথেরিডিয়াম। দুইজনই অপুষ্পক এবং অবীজী, দুইজনই সালোক সংশ্লেষণকারী অটোট্রফিক, ঠিক আছে? অর্থাৎ এখানে নতুন বৈশিষ্ট্য হচ্ছে প্রকৃত মূল আছে, প্রকৃত কাণ্ড আছে, প্রকৃত পাতা আছে। না, ওই যে ফ্যানের জন্য ইন্টারাপ্ট হচ্ছে। ওকে, এই পাতার মাঝখানে এটার নাম কি? র্যাকিশ। র্যাকিশ, র্যাকিশ। কলমটা কই? ও, এই এই র্যাকিশের উপর পত্রফলক কয়টা? একটা। কয়টা? একটা। একটা র্যাকিশ, পত্রফলক একটা। এটা কি পাতা? সরল পাতা। এবার একটা র্যাকিশ, অনেকগুলা পাতা, অনেকগুলা পত্রফলক, এটা কি হবে? যৌগিক। এটাও যৌগিক, এটাও কি যৌগিক। পার্থক্য কি? চূড়ায় কেউ নাই এইটার, কিন্তু এটা চূড়ায় কি একজন আছে। এটা চূড়ায় একজন আছে, শীর্ষে একটা পাতা আছে এক্সট্রা, এজন্য পাতার সংখ্যা কি? বিজোড় সংখ্যক। আর এটা পাতার সংখ্যা কি? জোড় সংখ্যক। এটা সচুর পক্ষল, এটা অচুর পক্ষল। নগ্নবীজ আবৃত্তি চ্যাপ্টারে আছে, ওখান থেকে দেখে নিবা। এইবার আমরা টেরিডোফাইটা টপিকে আছি। টেরিস, এটার পাতা দেখো তো, এটা কি সরল? না, এটা যৌগিক, সচুর পক্ষল যৌগিক, সচুর পক্ষল যৌগিক। নগ্নবীজের পাতাও কিরকম? সচুর পক্ষল যৌগিক। ওই যে মিল সাইকাস এবং টেরিসের 2 নাম্বার, দুইজনের পাতা কি? পক্ষল যৌগিক, এটাই বোঝায়। সম্পূর্ণ একটি পাতার নাম কি? ফ্রন্ট। দেখো খেয়াল করো, টেরিসের এই ব্রেন বাইরে বেরোয় ড্রেনের আশেপাশে তাকাবা, এই জিনিস না দেখতে পারলে আমার এসে বইল। ড্রেনের আশেপাশে যাওয়ার সময় তাকাবা, যারা দেখছো অলরেডি, এই জিনিসের অভাব নাই, এটাই টেরিডোফাইটা। তুমি যখন কোনো টপিক ভালো মতো পড়ো, পরিবেশের দিকে তাকাইলে তুমি বুঝতে পারবা কোথায় কি হইতেছে, বুঝতে পারছো? এটার ভিতরে এই জিনিস আছে। বিড়াল হাঁটলে মনে হবে করডাটা পর্বের মেরুদণ্ড হাঁটতেছে, এটার ভিতরে ডায়াফ্রাম আছে। অনেকেই বাড়িতে বিড়াল পালো, তাই না? তোমরা পালো না? হলে থাকতে অনেকেই পালে, মেডিকেলে টেলিগেল অনেক বিড়াল। যাই হোক, বিড়ালের ভিতরে ডায়াফ্রাম থাকে, ওখানে সাউন্ড হয় একটা, বোঝা যায় বাইরে থেকে, শ্বসনতন্ত্রের সাউন্ড হয়। আচ্ছা যাই হোক, এখন শুনো, তাহলে এই পুরা পাতার নাম কি? ফ্রন্ট।
5টা মিনিট একটু চুপ থাকো, শেষ করতে দাও একটু একটু, ঠিক আছে? আচ্ছা, প্রতিটি পত্রফলকের নাম কি? পিনা। পুরা পাতার নাম কি? ফ্রন্ট। এইবার এই যে দেখো, ওরা তো বড় পাতা, অ্যাডাল্ট, বাপ দাদা, চাচা মামা। এইটা হচ্ছে বাড়ির ছোট সদস্য, বাচ্চা। এই বাচ্চাটা হচ্ছে বাড়ির সবচেয়ে ছোট সদস্য, যে সে হচ্ছে এইটা, এর নাম হচ্ছে কি? সার্সেনেট ফাউন্ডেশন। একদম মুকুল, একদম বাচ্চা। এই বাচ্চাটা যখন আরেকটু বড় হইলো, তখন দেখতে হইলো এরকম সাপের মতো পেঁচানো। এটাই টেরিসের পাতা এরকমই থাকে। এগুলার নাম হচ্ছে কি? ক্রোজিয়ার। আমি ছবি দিয়ে দিব, তোমরা দেখবা আর কি বাসায় যে। সবচেয়ে ছোটটার নাম কি? সার্সেনেট ফাউন্ডেশন। মাঝারি যেগুলো বয়স সেগুলোর নাম কি? ক্রোজিয়ার। একদম যখন বড় হয়ে যাবে তখন সেটার নাম কি হবে? ফ্রন্ট। একদম বড় হয়ে গেছে না এইটা, অ্যাডাল্ট, সে হচ্ছে ফ্রন্ট। ফ্রন্টের মধ্যে যে প্রতিটা পত্রফলক তার নাম কি? পিনা। হইছে? এখন আমি আমার লাস্ট স্লাইডে যাব, এটা দিয়ে আমার পড়ানো শেষ। লাস্ট স্লাইড, সরি লাস্ট স্লাইড, এটা দিয়ে আমার পড়ানো শেষ। আসো, জাস্ট এই ছবিটা বুঝাবো, পড়ানো শেষ। 3 থেকে 4 মিনিট সময় লাগবে। টেরিডোফাইটার লাস্ট পড়া। আচ্ছা, এখন দেখো, ফার্স্টে আসো। টেরিডোফাইটা অপুষ্পক নাকি সপুষ্পক? অপুষ্পক। কি অপুষ্পক? কোনো ফুল নাই, তাই না? কোনো ফুল নাই। তাহলে এদের যে প্রজনন প্রক্রিয়া, যৌন নাকি অযৌন? অযৌন। অযৌন প্রজনন কিসের মাধ্যমে হয়? স্পোরের মাধ্যমে। ছত্রাকে স্পোর তৈরির জন্য গিল ছিল, মনে আছে? এখানে দেখো, স্পোর তৈরির জন্য কি অন্য কোনো অঙ্গ আছে? পুরাটাই কি পাতা দ্বারা তৈরি, আর নিচে অল্প একটু কাণ্ড আছে। কাণ্ড রাইজোম জাতীয়, কাণ্ড আসলে মাটির নিচে ঢুকে আছে। এই ধরনের কাণ্ডকে কি বলে? রাইজোম বলে। এই ধরনের কাণ্ডকে কি বলে? দেখো, কাণ্ড কি বোঝা যাচ্ছে? তোমরা তো জানো টেরিডোফাইটা সত্যিকার অর্থে 3টা জিনিস থাকে, মূল থাকে, কাণ্ড থাকে, পাতা থাকে। পাতা দেখা যাচ্ছে ক্লিয়ার, কাণ্ড দেখা যাচ্ছে কারণ কাণ্ড মাটির নিচে। এই ধরনের কাণ্ডকে কি বলে? রাইজোম বলে। মূল আরো নিচে, কাণ্ডের নিচে। যাই হোক, তাহলে স্পোর তৈরির দায়িত্ব কার? পাতার। একটু তো বুঝতে পারছো, স্পোর তৈরির দায়িত্ব কার? আসো, এটা মনে করো একটা পত্রফলক, একটা পিনা। পাতার কোথায় আবার স্পোর তৈরি হবে এটা বুঝো। পাতা এরকম ভাঁজ থাকে টেরিডোফাইটার ক্ষেত্রে প্রজনন ঋতুতে। এই যে এরকম ভাবে ভাঁজ হয়, এরকম ভাবে ভাঁজ হয়। ভাঁজ হলে একটা খাঁজ তৈরি হয়, এই খাঁজের মধ্যে হচ্ছে স্পোর তৈরি হয়। এই খাঁজের মধ্যে কি তৈরি হয়? স্পোর তৈরি হয়। স্পোরাঞ্জিয়াম আর সোরাস, কথাটা পড়ছি আমরা নগ্নবীজিতে, যে স্পোর তৈরির অঙ্গকে কি বলে? স্পোরাঞ্জিয়াম। অনেক স্পোরাঞ্জিয়ামকে একত্রে কি বলে? সোরাস বলে। তাহলে পাতার ভিতরে কি সোরাস থাকবে? অর্থাৎ খেয়াল করে দেখো, এই যে পাতার ভিতরে সোরাস আছে, এই সোরাস কি? ডিপ্লয়েড। কারণ টেরিস কি? ডিপ্লয়েড। টেরিস কি? ডিপ্লয়েড। টেরিসের পাতাও কি? ডিপ্লয়েড। এইবার সবকিছু বাদ, মনে করো আমি টেরিস, উদাহরণ দিয়ে বুঝাই দিচ্ছি। মনে করো আমি টেরিস, এটা মনে করো আমার পিনা। পিনা কি? ডিপ্লয়েড। আমিও কি? টেরিস, ডিপ্লয়েড। এখানে স্পোরাঞ্জিয়াম আছে, সোরাস আছে, সেগুলোও কি? ডিপ্লয়েড। এইবার এখানে স্পোর তৈরি হইলো হ্যাপ্লয়েড। প্রকৃতিতে যে স্পোর তৈরি হইলো সেগুলো কি? হ্যাপ্লয়েড। তার মানে কোন বিভাজন প্রয়োজন হয়েছে এখানে? মিওসিস। অর্থাৎ সোরাস বা স্পোরাঞ্জিয়াম থেকে, এই যে সোরাস অথবা স্পোরাঞ্জিয়াম থেকে স্পোর মাতৃকোষ কি? 2n। এখানে কোন বিভাজন ঘটে? মায়োসিস। মায়োসিস প্রক্রিয়ায় স্পোর তৈরি হয় কি? হ্যাপ্লয়েড। অর্থাৎ আমি একটা গাছ, আমার এখানে হ্যাপ্লয়েড স্পোর তৈরি হলো মায়োসিস প্রক্রিয়ায়। এবার একটু চিন্তা করো, মনে করো হচ্ছে এটা সেই স্পোর, আমি ডিপ্লয়েড কিন্তু আমার স্পোর কি? হ্যাপ্লয়েড। এটা মনে করো মাটিতে পড়লো, মাটিতে পড়লো, পড়লে হ্যাপ্লয়েড স্পোর থেকে একটা গাছ তৈরি হবে। হ্যাপ্লয়েড স্পোর থেকে একটা গাছ তৈরি হবে। এই যে দেখো, স্পোর মাটিতে পড়ছে, অঙ্কুরোদ্গম হয়েছে, একটা গাছ তৈরি হয়েছে। এই গাছের সাথে মেইন টেরিসের কোনো মিল আছে? না। এই গাছটা কি? হ্যাপ্লয়েড। তাহলে এইটা কি? স্পোরোফাইটিক নাকি গ্যামিটোফাইটিক? এই যে গ্যামিটোফাইটিক। টেরিসের গ্যামিটোফাইটকে প্রোথ্যালাস বলে। টেরিসের গ্যামিটোফাইটকে কি বলে? প্রোথ্যালাস বলে। তাহলে এই পান পাতা নামে গাছটার নাম কি? প্রোথ্যালাস। এখন শোনো, এটা তো অনেকটা বাচ্চার মতো। বাবা মা কি? ডিপ্লয়েড। বাচ্চা হ্যাপ্লয়েড হলে লাভ আছে? আবার কি ডিপ্লয়েড আসতে হবে? সো এখানে মেকানিজম আছে। প্রোথ্যালাসের উপরে থাকে আর্কিগোনিয়াম, নিচে থাকে অ্যানথেরিডিয়াম। প্রোথ্যালাসের উপরে থাকে কি? আর্কিগোনিয়াম, নিচে কি থাকে? অ্যানথেরিডিয়াম। এইবার এখানে যৌন মিলন হবে। প্রোথ্যালাসের ভিতরে কি মিলন হবে? যৌন মিলন।
যৌন মিলনের কারণে প্রোথ্যালাসে কি গঠিত হবে? জাইগোট। এই যে দেখো, এটা কি প্রোথ্যালাস ছিল, প্রোথ্যালাস থেকে দেখো একটা গাছ তৈরি হওয়া শুরু হয়েছে জাইগোট থেকে। তাহলে নিচেরটা কি এন, কিন্তু উপরে যেটা বের হইতেছে সেটা কি 2n, ডিপ্লয়েড। এটাই দেখো পরবর্তীতে কি হইলো, নতুন একটা টেরেস উদ্ভিদ। এই দেখো মাটির নিচে প্রোথ্যালাস মইরা আছে, প্রোথ্যালাস মইরা আছে, অর্থাৎ প্রোথ্যালাস এন ছিল, সেখানে যৌন মিলন ঘটছে, তারপরে নতুন টেরেস হয়েছে, সেটা কি 2n হয়েছে। আল্লাহ হাফেজ, বুঝতে পারছি? ওকে, গ্রুপে পিডিএফ আছে, দেখে নিবা। ইনশাল্লাহ রোজা আবার দেখা হওয়ার সম্ভাবনা আছে তোমাদের সাথে।